রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার পাঠানো ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ সজিবুল ইসলাম, আর ওনার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার 10 নং খেরুয়াজানি ইউনিয়নের কৃষ্ণবাড়ি নামক গ্রামে। ঘটনাটি মূলত ওনার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। যার সাথে মূলত ঘটনাটি ঘটেছে তার নাম মোহাম্মদ কাকন, এটা ওনার বড় ভাই। ঘটনাটি ঘটেছিল 2012 কি 13 সালে। তো এক রাত্রে ওনার ভাই, মানে এই যে কাকন ভাই, উনি রাতে কলা বাগানে পানি নামাতে গিয়েছিলেন। পানি নামানো বলতে এই যে ডিপ টিউবওয়েলগুলো আছে না, এই ডিপ টিউবওয়েল থেকে পানি দেওয়া হয় বিভিন্ন জায়গায়, খেতে খামারে, আবার কলা বাগানেও কিন্তু পানি দিতে হয়। তবে কলা বাগানে পানি দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। বেশি পানি হয়ে গেলে বা কলা গাছের গোড়ায় যদি পানি জমে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য খুব সতর্ক থেকে কলা বাগানে পানি দিতে হয়। তো এই পানি দেওয়াটাকে অনেকে পানি নামানো বলে আর কি। তো যাই হোক, কাজটা তো সিজনাল। যখন এই কাজটার সময় হয় তখন একটানা একটা নির্দিষ্ট দিন অবধি কিন্তু চলতে থাকে। ক্ষেতের পাশ দিয়ে ড্রেন করে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে পানি নেওয়ার ব্যবস্থা করা হয়, এটা তো আমরা দেখেছি। তো ওনাদের কলা বাগানে এই পানি দেওয়ার সময়টা আসে রাত 1টা কি 2টার দিকে। তো পানি দেওয়ার আগে এই কাকন ভাই দিনের বেলা সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। রাত 1টা কি 1:30টার দিকে কাকন ভাই ওনার খেতে গিয়েছেন। সাথে নিয়েছেন একটা মগ, যাতে করে কলা গাছের গোড়ায় পানি দিতে পারেন। গোড়াটা একটু উঁচু থাকে, তো পানি সকল গাছের গোড়ায় কিন্তু যায় না ওই উঁচু থাকার কারণে। এই কারণে মগ দিয়ে আবার একটু পানি দিতে হয়। আর সাথে নিয়েছেন কোদাল। তো লাইন কেটে কেটে বাগানের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে সংযোগ করা যায়, এই জন্য কোদালটার সাথে নিয়েছেন। তো 1টা কি 1:30টার দিকে পানি দেওয়া শুরু হয়েছে। তার সঙ্গে সিগারেটও ছিল, সে আবার ধূমপান করে। ক্ষেতের বর্ণনাটা আমরা একটু সংক্ষিপ্ত করে দিয়ে দেই। ক্ষেতটা ছিল 4 কোণা। এই ক্ষেত অর্থাৎ বাগানের পূর্ব দিকে, ওই কলা বাগানের পূর্ব দিকে ছিল আসা যাওয়ার একটা রাস্তা এবং চারপাশে বেড়া দেওয়া ছিল সুরক্ষার জন্য, মূলত যাতে করে এই যে গরু ছাগল ঢুকে কলা গাছ খেতে না পারে, এই জন্য আর কি এটা দেয়া। তো পানি দেওয়া শুরু হয়েছে। উনি একাই দিচ্ছিলেন, কারণ তখন তো এই সজিবুল ইসলাম ভাই বেশ ছোট, উনি আর যান নাই। তো পানি উনি দিতে দিতে এক পাশ থেকে আর এক পাশে চলে আসে, মানে পশ্চিম পাড়ের দিকে চলে আসেন। তো পানি মগ দিয়ে ছিটিয়ে দিতে দিতে তার গায়েও একটু পানি লেগে যাচ্ছে। তো তার কোমরে যে সিগারেট গোজা আছে, তো সিগারেট কোমর থেকে নামিয়ে একটা পাশে রেখেছেন। কোদাল তখন হাতে ছিল না, কারণ মগ দিয়ে পানি দিচ্ছিলেন। তো ক্ষেতটা ছিল ওনাদের বাড়ি থেকে আধা কিলো ভেতরে। হঠাৎ একটু বাতাস শুরু হয়, বেশি বাতাস না, হালকা বাতাস আর কি। তো চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, তাছাড়া তার সাথে ম্যাচ লাইট ছিল, ছোট্ট লাইট। হঠাৎ বাগানের পূর্ব পাশ অর্থাৎ এই আসা যাওয়ার রাস্তা থেকে একটা ডাক আসে। ডাকটা ছিল ওনার ওয়াইফের। তার ওয়াইফ ডাক দিয়ে তাকে বলছিল, মানে আঞ্চলিক ভাষায় বলছে, এই হুনসুইন। তো এই ডাকটা কিন্তু কাকন ভাই বুঝতে পেরেছেন এটা কার। কাকন ভাই বুঝতে পেরেছেন এটা তার ওয়াইফের কণ্ঠ। তো কাকন ভাই কিন্তু একটু রাগী স্বভাবের আর কি। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাত্রে ওনার ওয়াইফ এখানে আসছে। তো উনি এই শব্দের উৎস খোঁজার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন, তবে উনি কিছু দেখতে পাচ্ছেন না। ওনার ছোট্ট একটা লাইট ছিল সাথে, সেই লাইটটা জ্বালিয়েছেন, কিছুই দেখতে পাচ্ছেন না। আর কলা গাছগুলো বেশ এলোমেলো ভাবে লাগানো হয়েছিল, তো কোন কলা গাছের আড়ালে উনি আছেন এটাও আসলে দেখা যাচ্ছিল না। উনি বিষয়টা কিন্তু অস্বাভাবিকভাবে নেন নাই শুরুতে। তখন এই কাকন ভাই একটু রেগে যান, কারণ এত রাত, নির্জন জায়গা, এই আধা কিলোমিটার হেঁটে হেঁটে এত রাতের বেলা তার ওয়াইফ আসছে, মহিলা মানুষ আসছে এত রাতের বেলা, না জানি কোন বিপদ হয়ে যেত। তো এইটা ভেবে এই কাকন ভাই রেগে গিয়েছেন। তখন কাকন ভাই বলছেন, এই তোমার কি সমস্যা, এত রাত্রে আসার মানেটা কি? তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? এত রাত্রে তুমি একা একা আসছো, সাথে কেউ আসে না একাই আসছো? মনে হয় একাই আসছো, এত রাত্রে কেউ আসে নাকি? মূলত কাকন ভাই ভেবেছিলেন ওনার ওয়াইফ হয়তো বা আসছে হাতে কুপি বাতি নিয়েই, যেহেতু একটু আগে বাতাস হয়েছে, বাতাসে হয়তো বা এই কুপি বাতি নিভে গিয়েছে। এই সমস্ত কথা বলার পর ওপাশ থেকে, অর্থাৎ অন্য পাশ থেকে
কাকন ভাইয়ের ওয়াইফের কণ্ঠে আবারও বলে ওঠে যে আপনি ওদাই, আমি এদাই, তার মানে হচ্ছে আপনি ওখানে, আমি তো এখানে। এই কথা শোনার পর হাতে মগ নিয়ে একটু এগিয়ে গিয়েছেন, একটু রাগী কথা বলতে বলতে এগিয়ে গিয়েছেন যে ধুর, এত রাত্রেবেলা আসছো, হুশ জ্ঞান নাই, আবার বলতেছো যে ওইখানে তুমি। তো কাকন ভাই পূর্ব দিকে ওই আসা যাওয়ার রাস্তায় যখন এসেছেন তখন উনি আর ওনার ওয়াইফকে দেখতে পাচ্ছেন না। তখন ভাইয়া বলছেন, এই কোথায় গেলা তুমি, এত রাত্রে কি মজা করতেছো নাকি আমার সাথে, এখন কি মজা করার সময়? ওই সময় হচ্ছে এই কাকন ভাইয়ের মনে হালকা একটু ভয় নাড়া দিয়ে ওঠে। এতক্ষণ কিন্তু উনি আসলে এসব কোনো কিছু চিন্তাই করেন নাই। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান যে বাগানের বাইরে দিয়ে এই যে ড্রেন করা হয়েছে, এই ড্রেনে কেউ ঝপাস করে নামলো। আর এই ধরনের নালার উপর দিয়ে কেউ যদি হেঁটে যায়, পানি তো এক লাইন দিয়ে চলে যাচ্ছে, ওখানে যদি কেউ হাঁটে, ছপাস 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 এরকম শব্দ হয় না, ওরকম শব্দ হচ্ছে। পানির একটা ছলাৎ ছলাৎ শব্দ যেরকম হয় আর কি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ওরকম শব্দ হচ্ছে। উনি চিন্তা করলেন যে আরে ওখানে কে নামলো। উনি ওই দিকটাতে যাবেন দেখার জন্য, হঠাৎ করে ওনার কানে ভেসে আসে অন্যরকম একটা শব্দ। কলা পাতা যদি শুকিয়ে যায়, এই শুকিয়ে যাওয়া কলা পাতা যদি কেউ কলা গাছ থেকে টেনে খুলে ফেলার চেষ্টা করে, এক ধরনের শব্দ হয়, কিন্তু যারা এটা দেখেছেন বা শুনেছেন তারাই শুধু বুঝতে পারবেন। তো ওই রকমের শব্দ হচ্ছে। তখন ভাইয়ার আর বুঝতে বাকি থাকে না কি এক বিপদে পড়েছে। এদিকে এরকম শব্দ, আবার ওইদিকে ওই যে ঝপাস ঝপাস শব্দ হচ্ছে। ওই কলা বাগানের পূর্ব পাশে একটা উঁচু জায়গা আছে, সেখানে কিছু গাছ আছে। তো ওই দিকটাতে কিছু কিছু সময় হালকা পাতলা ভয়ের ঘটনা ঘটেছে। তো উনি তখন বুঝতে পারেন উনি একটা অস্বাভাবিক কোনো কিছুর খপ্পরে পড়ে গেছেন। উনি তখন বেশ ভয় পেয়ে যান। উনি হাতের মগ ফেলে দিয়ে দিয়েছেন, এক দৌড় উনি বাড়ি চলে আসেন। তো বাড়িতে এসে দরজায় টোকা দিয়েছেন, দরজাটা খোলা ছিল। উনি যখন বের হয়েছেন তখন দরজা খোলা রেখে বের হয়েছিলেন। তো দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকে দেখেন যে ওনার স্ত্রী দিব্যি ঘুমাচ্ছে। তো উনি আর তখন তাকে ডাকেন নাই, সোজা গিয়ে শুয়ে পড়েছেন। উনি চিন্তা করছেন এখন যদি বলা হয় তাহলে তো ওনার স্ত্রী ভয় পাবে। উনি যখন শুয়ে পড়েছেন সাথে সাথে তার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, শরীর যখন কাঁপছে, তো উনি যে খাটে শুয়েছেন খাটও কাঁপছে, এত জোরে শরীর কাঁপছে। এই কাঁপাকাঁপিতে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। বলে যে তোমার কি হয়েছে, কি সমস্যা? তখন উনি বলে যে না, শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর ভাব, তাই চলে আসলাম আর কি, পানি নামানো শেষ তো। তো উনি তো চলে আসছেন। এদিকে হয় কি, ওই ডিপ কলটাতে একটা নির্দিষ্ট সময় বন্ধ করতে হবে। আশেপাশে লোকজন ছিল, তারা দেখছে যে কি ব্যাপার, এই বন্ধ করার জন্য কেউ নাই, কাকন ভাই কোথায় গেল, পানি উপচে পড়ছে বিভিন্ন জায়গায়। একটা পর্যায়ে ওনারাই বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধি করে আর কি। তো ওই সময় তো জ্বর আসছে, ভাবি তো বুঝতে পারছেন এখন কি করবেন। উনি ওনার মতো করে ওই সময় কিছু সেবা শুশ্রূষা করেছেন। এদিকে সকালবেলা তো ভাইয়া কোনো মতেই বিছানা থেকে উঠতে পারে না, শরীরটা এত দুর্বল আর সমস্ত শরীরে ব্যথা। তখন উনি ওনার স্ত্রীকে সব কথা খুলে বলেন। এরপর সামান্য কিছু ট্রিটমেন্ট নিয়েছেন, সাধারণ ট্রিটমেন্ট। কিন্তু বিকেল 5টার দিকে শুরু হয় আরেক সমস্যা। সারাদিন তো জ্বরে ভুগেছেন, কিন্তু বিকেলে আর একটা সমস্যা শুরু হয়েছে কি, উনি এলোমেলো কথাবার্তা বলছেন, নিজের শরীরের উপর আর কোনো কন্ট্রোল নাই। এরপর পরের দিন আর কি তাকে ঝাড়ফুঁক করানো হয়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপর একজন কবিরাজকে আনা হয় 2 গ্রাম পরে তার বাড়ি, তার নাম হলো শহীদ কবিরাজ। তো তাকে যখন আনা হয়, বিকালের দিকে আনা হয় আর কি, সে আসছে, এসে কিছু তদবির করে জিনটাকে হাজির করার জন্য। তো কোনোভাবে উনি জিনটাকে হাজির করতে পারছেন না। তার সাথে সবসময় 7টা জিন থাকে। এখানে একটা জিনকে সে তথ্য আনানোর জন্য পাঠায়, তো জিন 1 ঘন্টা সময় চায়, কিন্তু জিনটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই ফেরত আসে। এসে জানায় যে গতকাল এই যে কাকন ভাই যে বাগানের পানি দিচ্ছিলেন, সেই বাগানের পূর্ব পাশে একটা গাছ আছে, এটাকে স্থানীয়ভাবে এরাইচ গাছ বলে আর কি, রেন্ডি গাছ এরকম স্থানীয়ভাবে এই নামে পরিচিত। তো ওই গাছেই ওই জিনটা থাকে। এই জিনের বয়স 200 বছরের কিছু বেশি। সে খুবই বদ স্বভাবের একটা জিন, মানে এর আচরণ খুবই খারাপ। অল্পতে সে রেগে যায়, কারো সাথেই তার বনিবনা হয় না, এমনকি কোনো জিনের সাথেও তার কোনো বনিবনা হয় না। সে ভারতের কোনো এক জিন রাজ্যের শক্তিশালী জিন সম্প্রদায়ের সদস্য এবং তার পরিবারও খুব শক্তিশালী। 41 বছর আগে কোনো এক কারণে সে তার সম্প্রদায়ের সবচেয়ে বয়স্ক এবং শক্তিশালী জিনের সঙ্গে খুবই একটা মারাত্মক একটা বেয়াদবি করে বসে। এরকম বয়স্ক শক্তিশালী মান্যবর এক জিনের সাথে বেয়াদবি করার কারণে তার গোত্র থেকে তার সর্দার বের করে দেন।
সে কোনো জায়গা না পেয়ে একটা পর্যায়ে এখানে সে বাসা বেঁধেছে। যেখানেই সে যায় সেখানেই সেখানকার জিনদের সাথে তার গোলমাল বাঁধে, তাদের সাথে খারাপ আচরণ করে। আর এখানে এসে সে বাসা বেঁধেছে। ওই সংবাদদাতা জিন আরো বলে, এই জিনটাও খুব শক্তিশালী, তাকে তদবির করে আনা আসলে সম্ভব না, আর তাকে আসলে তাড়ানো সম্ভব না। তবে হ্যাঁ, কেউ যদি কালো জাদু করে, কালো জাদুর মাধ্যমে তাকে আনা যাবে, এছাড়া অন্য কোনোভাবে আনাটা খুবই কঠিন ব্যাপার। আর একে বন্দি করাটাও খুব দুরূহ ব্যাপার। এর মেজাজ খুবই খিটখিটা, শরীরেও শক্তি বেশি। ও যেহেতু কোনো গোত্রের অধীনে এখন না, তাই তার কোনো জবাবদিহিতাও নাই। ও মরে গেলে মরে যাবে, 10টাকে নিয়ে মারবে, এরকম আর কি চিন্তা ভাবনা। এই সমস্ত কথাবার্তা জিনের মাধ্যমে ওই শহীদ কবিরাজ জানতে পারেন। তখন শহীদ কবিরাজ সিদ্ধান্ত নেন তার শক্তিশালী 7টা জিনের মাধ্যমে ওটাকে আটকাতে হবে। কবিরাজ তার ব্যাগ থেকে একটি হাড় বের করেছেন, কাঁসার বাটি, একটা কাঁচের বোতল, একটু মাটি। তো জিজ্ঞেস করা হলে ওই শহীদ কবিরাজ বলে, এগুলো শ্মশানের মাটি, আমি পারতপক্ষে এগুলো ব্যবহার করি না, কিন্তু যখন কাউকে বাঁচানোর প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করতে বাধ্য হই। তো কালো সুতোয় আবার একটা বড় সুইও বাঁধা আছে, এরকম একটা জিনিস বের করে। এরপর ওই ঘরে ব্যবহৃত একটা কুলা চান, যা ধান চাল পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়, এসবগুলো দিয়ে উনি রিচুয়াল শুরু করেছেন। তখন কাকন ভাইয়াকে মাটি দিয়ে করা একটা গোল বৃত্তি বসিয়েছেন। তো তাকে সেখানে বসানোর পর কাঁসার বাটিতে সামান্য মাটি দিয়ে তাতে সামান্য পানি দিয়েছেন এবং হাড়টাকে এবং সুইটাকে ভালোভাবে একসাথে বেঁধে দিয়েছেন। এরপর কুলা দিয়ে কাকন ভাইয়ের শরীরে বাতাস দিয়ে থাকেন আর বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। এটা কি মন্ত্র পড়ছে না কোনো দোয়া পড়ছে কিছুই বোঝা যাচ্ছে না। 2 থেকে 3 মিনিটের ভিতর সেই জিনটা হাজির হয়ে যায় কাকন ভাইয়ের উপরে। হাজির হয়েছে, বিশ্রী ভাবে গালিগালাজ করতে থাকে, কোনো কথাই বলে না, শুধু গালিগালাজ করছে। এরপর সেই কবিরাজ সেই কাঁসার বাটি থেকে যখন একটু পানি ছিটিয়ে দেয় কাকন ভাইয়ের শরীরে, তখনই তো এই ভাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আবার কিছুক্ষণ পর শান্ত হয়। শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল সকলের কাছে। কাকন ভাইয়ের কণ্ঠ ছিল তখন অদ্ভুত। মহিলা এবং পুরুষ যদি একসাথে কথা বলে কিরকম শোনা যায়, ওই রকম। ভাইয়াকে তখন জিজ্ঞেস করা হয়, তুই কেন এই লোকটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস, ও তোর কি করছে? তখন ভাইয়ার ভেতর থেকে ওই জিনটা উত্তর দেয়, অর্থাৎ সেই জিনটা উত্তর দেয় আর কি, যে আমি কোনো মানুষের প্রশ্নের উত্তর দেই না, মানুষ রূপী নিম্নমানের কোনো প্রাণীকে আমি জবাবদিহি করতে বাধ্য না। কবিরাজ কোনোভাবে সঠিক উত্তর পায় না, প্রশ্ন করে একটা, ওই জিনটা উত্তর দেয় আর একটা, অর্থাৎ সে কোনো ঠিকঠাক জবাব দেয় না। আর মাত্রাতিরিক্ত অহংকারী সে, মানুষকে ছোট করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই টাইপের কথাগুলো সে বেশি বলছে। কবিরাজ আবার একটু পানি ছিটিয়ে দেয় ভাইয়ার শরীরে, সে আবারও চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বলতে থাকে, এই কবিরাজ, তোকে মেরে ফেলবো, তোর গোষ্ঠী সব শেষ করে ফেলবো, আমাকে তো চিনিস না, আরো কত কি এসব বলছে আর কি। কবিরাজ বুঝতে পারে যে এটারে আসলে লাইনে এভাবে আনা যাবে না, একে বন্দি করতেই হবে। তারপর সে সেই সুই এবং হাড়ের যে বাঁধ, মানে হাড় এবং সুই একসাথে বাঁধ দিয়ে রেখেছিল, সেটা ধীরে ধীরে খুলতে থাকে। এই যে ধীরে ধীরে খুলছে, আর কাকন ভাইয়ের শরীর আরো দুর্বল হচ্ছে, আরো দুর্বল হচ্ছে, যতই খুলতে থাকে ততই দুর্বল হতে থাকে। যখনই হাড় এবং সুই আলাদা করা হয়ে গেল, তখনই এই কাকন ভাই অচেতন হয়ে শুয়ে পড়েছেন। আর কাঁচের বোতল এটা খুলে রাখা হয়েছিল, মানে মুখের ছিপিটা খুলে রাখা হয়েছিল। এরপর উনি কি করলো, অর্থাৎ কবিরাজ যেটা করলো সেটা হলো ওই ছিপিটা ভালো করে আটকে দিল। কবিরাজ বলল আর কোনো সমস্যা নাই, কবিরাজকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। এরপর জিজ্ঞেস করা হয় যে কিভাবে কি করলেন, আপনি কি কালো জাদু করলেন? তখন শহীদ কবিরাজ বলে যে আমার 7টা জিন চালান করে ওকে বন্দি করেছি, আর আমি কালো জাদু পারতপক্ষে করি না, যদি না বড় ধরনের কোনো কাজ না হয়, মানুষের উপকার না হলে আমি এগুলা করি না। আমি যদি এটাকে বন্দি না করতাম, এ অন্য কোথাও গিয়ে আর একটা ঝামেলা পাকাতো। আর এর যা স্বভাব, কাকনকে তো ও মেরেই ফেলতো, তুচ্ছ তাচ্ছিল্য করছে যেভাবে মানুষকে, আর খুবই সামান্য বিষয়ে এই জিনটা মানুষকে হত্যা করে ফেলে, এই জন্য ওকে বন্দি করলাম। তো এটাই ছিল ঘটনা। আর 4-5 বছর আগে নাকি সেই কবিরাজ মারা গিয়েছেন, এটাই আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। নতুন একটা অডিও ক্লিপে যাব, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। চলুন শুরু করা যাক। জীবনটা অদ্ভুত,
তাই অদ্ভুত অনেক ঘটনাই আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যায়। এর কোনোটার ব্যাখ্যা আমরা দিতে পারি, কোনোটা অসহায় হয়ে অদৃশ্যের হাতে ছেড়ে দিই। আজ যে ঘটনাটি দিয়ে শুরু করব সেটা অনেকটা এরকম, ব্যাখ্যাহীন, রহস্যময়, আর যা সমাধানের চেষ্টা করাটাও অনেকটাই বৃথা চেষ্টা। ঘটনাটি লিখে পাঠিয়েছেন পাবনা থেকে আমাদের এক লিসেনার। বিস্তারিত ঠিকানা বা কোনো তথ্য তিনি আমাদেরকে শেয়ার করতে মানা করেছেন। বংশগতভাবেই তার বাড়ি আর বাড়ির সদস্যরা জিন দ্বারা প্রভাবিত এবং এই সংশ্লিষ্ট বিষয়াদির সাথে সংযুক্ত। এমনই জিন সংক্রান্ত একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করেছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক। আমি ছোট থাকতে শুনেছি আমার দাদা অনেকগুলো অনুগত জিন ছিল। ছোটবেলা থেকে আমাদের বাড়ির আশেপাশে, এমনকি এখনো অতি মানবীয় অনেক কিছুর অস্তিত্ব টের পাই। এই যেমন ঘরের টিনের চালের ওপরে হঠাৎ মনে হয় ৮০-১০০ কেজি ওজনের বালির বস্তা ঠাস করে পড়ে যায়। এত ভারী কিছু টিনের চালের ওপর পড়লে নিশ্চয়ই টিনের ওপর এর চিহ্ন থাকবে, কিন্তু খুঁজতে গেলে পুরো চালের ওপরে কোনো দাগ পাওয়া যায় না। আর এগুলো ঘটে ঠিক রাত ১২টার পর থেকে একদম রাত ৪টার মধ্যে। মাঝে মাঝে বাড়ির সাথেই বাঁশের বাগানে মনে হয় যেন টর্নেডো বয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশে কোথাও বাতাস পর্যন্ত নেই। আবার রাত ১২টার পর ঘর থেকে বাইরে গেলেই দেখা যায় নারিকেল গাছের মাথায় আলো জ্বলছে। তবে এদের কেউ কখনো আমাদের ক্ষতি করে না, তাই এগুলো নিয়ে আমরা তেমন একটা মাথাও ঘামাই না। মাঝে মধ্যে একটু ঝামেলা হয়, যেমন বাইকের চাবিটা যেখানে ছিল সেটা আর ওখানে থাকে না। আম্মা একটু পাশের বাড়িতে যাবেন, চশমাটা যেখানে রাখেন সেখানে তিনি খুঁজে পাচ্ছেন না। রান্না করতে যাবেন, চুলার পাশে দেশলাইটা রেখেছিলেন, ওটা আর সেখানে নেই। আমি হয়তো মানিব্যাগে কিছু টাকা রেখেছিলাম, ওখান থেকে কোনো টাকা নেই। নেই মানে নেই, একদম গায়েব। এগুলো একদম গা শোয়া হয়ে গেছে, তাই কিছু মনেই করি না। আমি বরং দেখেছি কোনো বড় ধরনের বিপদে পড়লে কেউ যেন কারো অজান্তেই আমাকে খুব কেয়ারফুলি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে। যেমন ধরুন ২০১৬ সালে আমি প্রথম বাইক চালানো শিখি নানার বাড়ি কুষ্টিয়া গিয়ে। মামার বাইক নিয়ে প্রথম দিনই চলে যাই কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আবার ফেরত আসি। বাড়ি পৌঁছানোর ঠিক আগে বটতলা নামের একটা জায়গা আছে, অনেক বড় একটা ৪ রাস্তার মোড়। ওখানে এসে আমি গাড়ির স্পিড কমাতে পারছিলাম না। একে তো নতুন চালানো শিখেছি, এখনো আয়ত্ত হয়নি, তার উপরে সামনে বিরাট জ্যাম, যা এই মাত্র ছাড়তে শুরু করেছে। পাশের লেনে সামনে থেকে একটা ট্রাক মাত্র অ্যাক্সেলারেট করে আসতে শুরু করেছে। আমি ভুল করে ওই ট্রাকের সামনেই বাইক চালিয়ে দিয়েছি। ওই অবস্থায় আমি কোনো মতেই বাইক কন্ট্রোল করতে পারছিলাম না। হঠাৎ মনে হলো কে যেন আমার হাতের ওপর দিয়ে জোর খাটিয়ে বাইকটাকে হঠাৎ অনেক স্পিড বাড়িয়ে ট্রাকের সামনে দিয়ে ৬ ইঞ্চি উঁচু ফুটপাতের ওপর উড়িয়ে নিয়ে গেল। আমি ট্রাকের দিকেই তাকিয়েছিলাম। মাত্র আধা ইঞ্চির জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম। ট্রাক থামিয়ে ড্রাইভার এসে আমাকে একটু বকা দিয়ে বলল, এইভাবে কেউ গাড়ি চালায়? আমি শুধু নির্বাক চোখে তার দিকে তাকিয়েছিলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি বাইক থামিয়ে প্রায় আধা ঘন্টা ওইখানে একটা চা স্টলে বসে রেস্ট নিয়েছি, পানি খেয়েছি, কিন্তু শরীরের কাঁপুনি যায়নি। অদ্ভুত ঘটনা হলো, সময়টা ছিল মাগরিবের আজানের মাত্র ২-৩ মিনিট আগে। আবার ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি আমি পাবনা যাচ্ছিলাম রাত ৮টার দিকে। আমাদের যাওয়ার পথে একটা জায়গা পড়ে, নাম দরগাতলা। হঠাৎ আমার সিএনজিটা অ্যাক্সিডেন্ট করে উল্টে যায় রাস্তার উপর, যেখানে গাড়িতে আমি আর ড্রাইভার ছাড়া কেউ ছিল না। ঘটনাটা হয়েছিল এরকম, আমি আর ড্রাইভার দুজনেই দেখলাম রাস্তার পাশে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি থেকে 4টা কুকুর লাফিয়ে রাস্তার ওপর চলে আসে। হঠাৎ এই রকম হয়, ড্রাইভার কন্ট্রোল করতে পারেননি, সিএনজিটা উল্টে যায়। আমি মোটা জ্যাকেট আর আর্মি প্যান্ট পরেছিলাম, তাই শরীরের কোথাও ফ্র্যাকচার হয়নি। আমার বাম পাটা সিএনজির চাকার ভেতর চলে যায়। আমি সিএনজির নিচে চাপা পড়ি। মাথাটা রাস্তার পিচের সাথে ঘষা লেগে খুলি উড়ে যাওয়ার কথা ছিল,
কিন্তু কিভাবে যেন আমি সেদিনও বেঁচে যাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি খুব জোরে চেঁচাতে থাকি, বাঁচাও বাঁচাও বলে। আমি মনে করেছিলাম বিয়ে বাড়ির হট্টগোলের কারণে হয়তো কেউ বুঝতেই পারবে না, কিন্তু দেখি 1-2 মিনিটের মধ্যেই লোকজন ছুটে এসে ধরাধরি করে উল্টে থাকা সিএনজিটা সোজা করলো, আমাকে আর ড্রাইভারকে টেনে বার করলো। পায়ে 3 জায়গায় মাংস উঠে পায়ের হাড় বের হয়ে গেছিল। কেউ যেন আমাকে বিপদ আপদ থেকে সবার অলক্ষ্যে সাহায্য করে চলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যখন উঠে দাঁড়িয়ে চারিদিকে ভালো করে খেয়াল করলাম, দেখতে পেলাম কিসের বিয়ে বাড়ি, কিসের কুকুর। যতদূর চোখ যাচ্ছে কোথাও কোনো বিয়ে বাড়ি তো নেই, রাস্তার আশেপাশে কোথাও কোনো কুকুর বা কুকুরের ডাকাডাকিও নেই। আমি হতবাক হয়ে শুধু চেয়ে চেয়ে দেখলাম। লোকজন ছুটে এসেছিল রাস্তার পাশের একটা ছোট দোকান থেকে। আমি আর তাদের কিছু বলিনি। আমি এখন আমার সাথে ঘটা একটা সাম্প্রতিক ঘটনা বলছি। ঘটনাটা পাবনা শহরের কোনো এক জায়গার, কিছুদিন আগের কথা। আমি আমার মিড টার্মের শেষ পরীক্ষা দিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম কলেজের পাশের এলাকায়। ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় ঘনিয়ে একদম গোথুলি হয়ে গেছে আমি খেয়াল করিনি। আমার বাড়িতে ফিরতে ফিরতে ওখান থেকে প্রায় 30 কিলোমিটারের রাস্তা, সিএনজিতে ফিরতে হবে। তাই বন্ধুদের বারবার বলছিলাম আমি চলে যাব, তোরা আমাকে এগিয়ে দে। তো বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে আমি মেইন রোডে উঠবো। 2-3 মিনিটের রাস্তা। অদ্ভুত বিষয় হলো, মাগরিবের আজান দেওয়ার মাত্র 5 মিনিট বাকি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার বাম পাশে ছোট একটা কালী মন্দির, সাথে একটি নারিকেল গাছ, কিছু জংলা লতা, সবটাই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মাত্র আধা শতক জায়গার মধ্যেই হবে পুরোটা। কারা এখানে পুজো দিতে আসেন সেটা হয়তো কেউ খেয়ালই করে না, কারণ একটু পাশেই অনেক বড় একটা কালী মন্দির। যাই হোক, আমরা মন্দিরের একদম গা ঘেঁষে হেঁটে যাচ্ছি 4 বন্ধু, আর আমি একদম বাম পাশে। হঠাৎ আমার শরীরের ভেতর একটা চোরের ঝাঁকি দিল। কেন হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আমার বন্ধু আকাশ হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর কিছু হয়েছে? হঠাৎ এমন দেখাচ্ছে কেন? আমি বললাম, কই কি হবে আবার। আসলে আমিও কিছু বুঝতে পারছিলাম না। এটা নিয়ে ওরা আর তেমন ঘাটাঘাটি করলো না। হঠাৎ করেই মনে পড়লো আপুদের বাড়িতে যেতে বলেছিল, তাই আমি একটা ইজি বাইকে উঠে পড়লাম। টেবুনিয়া যাব। আপুদের বাড়িতে 6-7 কিলোমিটার রাস্তা। ওরা আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি বসেছিলাম ড্রাইভারের ডান পাশে। গাড়ি একটু সামনে এগোতেই আমার ঘাড়টা কেমন যেন একটু একটু ব্যথা করতে শুরু করলো। আস্তে আস্তে আমার পুরো ঘাড়ি কেমন যেন পাকা হয়ে গেল এবং দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে গেল, আর হুঁশ বোধ আস্তে আস্তে কমে গেল। আমি খুব চেষ্টা করে যাচ্ছি যেন বেহুশ না হয়ে যাই। আমি হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম, অনেকটা হাঁপানি রোগীর মতো, আর মুখ দিয়ে গড় গড় আওয়াজের মতো নিঃশ্বাস বেরোচ্ছিল। আমি সব অনুভব করতে পারছিলাম, কিন্তু আমার নিজের ওপরে নিজের কোনো কন্ট্রোল ছিল না। ইজি বাইকের ড্রাইভার খানিকটা জোরেই গাড়ি চালাচ্ছিল। আমি কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম আমার মুখ দিয়ে বের হচ্ছে, আস্তে চালা, আস্তে চালা। এই একটি কথা প্রায় 3-4 বার বললাম। আমি কখনো কোনো মানুষের সাথে অভদ্র ভাষায় কথা বলি না, কিন্তু মাঝবয়সী একজন গাড়ি চালকের সাথে কিভাবে তুই তো করে ভাষা বের হলো, এটা নিয়ে পরে আমি অনেক ভেবেও কোনো কুল কিনারা পাইনি। এর পরের ঘটনাটা আরও বেশি মারাত্মক। আমি টেবুনিয়া বাজারে নেমে গাড়ির ভাড়া দিলাম। গাড়িওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা করে নিচ্ছিল, কিন্তু আমি দেখলাম কাঁপা কাঁপা হাতে মানিব্যাগ থেকে 10 টাকা বের করে দিলাম, আর কেমন যেন ফ্যাকাশে গলায় ফ্যাস ফ্যাস করে 2 বললাম, 10 টাকায় রাখ, 10 টাকায় রাখ, 10 টাকায় রাখ। এরপরে ওই ঘাড় পাকা করা ঝাপসা দৃষ্টি নিয়েই ঘোরানোর মতো করে হেঁটে হেঁটে ভ্যানে উঠলাম। এরপর আপুর বাড়িতে পৌঁছলাম। ওখানে যাওয়ার পর আমি একদম আবার স্বাভাবিক, আমার যেন কিছুই হয়নি। আপুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাদবাকি কাজ সেরে আমি আবার বাড়ির দিকে রওনা হলাম। আমার আপুর বাড়ি থেকে আমার বাড়ি আবার 22 কিলোমিটার রাস্তা। আমি সিএনজিতে উঠলাম। আমি কানে হেডফোন লাগিয়ে গান চালু করলাম। মাত্র গানটা 2 বার হলো, মানে 10 মিনিট পার হয়েছে। দেখতে পেলাম সিএনজি ড্রাইভার আমাকে আমার বাড়ির রাস্তায় নামিয়ে দিল আর বলল, তাড়াতাড়ি বাড়ি যান, দেখে শুনে যান। অথচ
অথচ আমি যেখান থেকে সিএনজিতে উঠেছি সাধারণত সেখান থেকে আমার বাড়ি যেতে মিনিমাম 40 মিনিট সময় লাগে। এমনকি আমি গাড়ির ড্রাইভারকে চিনিও না, আর কোথায় নামবো সেটাও বলিনি। আর যখন আমি গাড়িতে উঠি তখন গাড়িটা এমনভাবে দাঁড়িয়েছিল যেন আমার জন্যই অপেক্ষা করছে। আর আমি গাড়ির কাছে যাওয়ার সাথে সাথেই গাড়িতে উঠে বসতে বলে। আমি গাড়িতে ওঠা মাত্র গাড়ি ছেড়ে দেয়, আর গাড়িতে আরও 4 জন যাত্রী আগে থেকেই বসেছিল। যাই হোক, বাড়ি ফেরার পথে আমি আমার স্টুডেন্টকে পড়াতে গেলাম। 1 ঘন্টা মতো পড়িয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। ওখান থেকে আমার বাড়ি 10 মিনিটের হাঁটা পথ। হাঁটতে হাঁটতে আবার সন্ধ্যার মতো শরীরের মধ্যে ঝাঁকুনি শুরু হলো। আমি তাড়াতাড়ি ফোন বের করে মেজো ভাইকে ফোন দিলাম, কিন্তু ভাইয়া ফোন ধরলো না। আবার আমার বন্ধু সাব্বিরকে ফোন দিয়ে আমার লোকেশন জানিয়ে বললাম, তাড়াতাড়ি বাইক নিয়ে আয়, আমাকে নিয়ে যা। ও আমার বাইক আনতে আমার বাড়িতে যাবে, 4-5 মিনিট দেরি হতে পারে, তাই আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। কিন্তু আবার আগের মতো ঘাড় বাঁকা হতে শুরু করলো। পকেট হাতড়ে সিগারেট খুঁজলাম, সিগারেট নাই, কিন্তু পকেটে লাইটার ছিল। লাইটার চালিয়ে নাকের কাছে ধরতেই কেমন যেন ভালো লাগতে শুরু করলো। মানে আগুনের আলো আর তাপ নাকের কাছে লাগতেই একটু একটু স্বাভাবিক হতে লাগলাম। আমি রাস্তা দিয়ে খুব ভয়ে ভয়ে হাঁটছি। এমন সময় আমার স্কুলের বন্ধু আশিকের সাথে দেখা, ওদের বাড়ির সামনে। আমি ওকে কিছু রাস্তা এগিয়ে দিতে বললাম। আশিক আমাকে সাথে করে কিছু দূর এগিয়েও দিল। তখনই সাব্বিরকে দেখতে পাই। সাব্বির বাইক নিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর এবার প্রচণ্ড ঝামেলা হতে লাগলো। আমার দৃষ্টি একদম শূন্য এবং ঝাপসা হয়ে গেল। চোখের মনি খোলা হতে লাগলো, ঘাড় আর কাঁধ পেকে গেল। আমি জাস্ট শরীরের অনুভূতিটা টের পাচ্ছি, কিন্তু আমার কোনো কন্ট্রোল ছিল না শরীরের ওপর। এরপরে আমার আর কিছুই মনে নেই। বাকিটা সাব্বিরের কাছে শোনা। ওর কথা মতো সাব্বির ঠাস ঠাস করে কয়েকটা চর মারলো আমাকে। আমার আরো একটা বন্ধু শোভন, পাশেই বাসা, ছুটে আসলো দেখার জন্য। আম্মা বাড়িতে ছিলেন না, কুষ্টিয়া গিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য। আমার মেজো ভাইয়াও বাড়ি ছিল না। আমি নাকি মুখ চড়ানো কণ্ঠে একবার বলেছিলাম, নাকের কাছে আগুন ধর। পরে ওরা নাকি আমার নাকে আগুন ধরার পর আস্তে আস্তে আমার জ্ঞান ফেরে। মসজিদের হুজুর এসে রাতে একবার ঝাড়া দিয়ে গিয়েছিলেন, পানি পড়া গায়ে ছিটিয়ে দিলেন, আর পড়া পানি আমাকে খাওয়ানো হয়েছিল। এরপরে প্রায় 10 দিনের মতো খুব অসুস্থ ছিলাম। এখন মোটামুটি সুস্থ। এখন আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমার 5 ফিট 8 ইঞ্চি উচ্চতা আর ওজন মাত্র 63 কেজি। কিন্তু সমস্যা হলো, আমার নিজের কাছে মনে হয় আমার ওজন এতটাই বেড়েছে যেন প্রায় 200 কেজি ওজন আমার ঘাড়ে চেপে আছে। আমি খেয়াল করে দেখেছি, খালি পায়ে আমি শক্ত মাটির ওপর দাঁড়িয়ে থাকলে ওই জায়গাটা প্রায় আধা ইঞ্চির মতো দেবে যায়। পায়ের স্যান্ডেলটা 1 সপ্তাহের বেশি পড়তে পারি না। মনে হয় অতিরিক্ত চাপে চিলতে হয়ে গেছে। শরীরটা সবসময় ব্যথা হয়ে থাকে। শরীরের কোথাও কেউ হাত দিয়ে একটু জোরে ধরলেই ওই জায়গাতে আঙুলের দাগ বসে যায়। হাঁটতে গেলে শরীরে কোনো ব্যালেন্স পাই না। অধিকাংশ সময় আমি বিছানাতেই শুয়ে থাকি। আমার বয়স মাত্র 24 বছর। আমার এই যুবক বয়সে এমনটা কি হবার কথা ছিল? আমার কি এই বয়সে সারাদিন বিছানায় শুয়ে কাটানোর কথা? হয়তো এর উত্তর কারো জানা আছে, তবে আমি জানি না। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি আলামিন তেজগাঁ থেকে আসছি। আমার লাইফে একটা ঘটনা ঘটে গেছে, ওইটা শেয়ার করার জন্য। তো বেশি না বাড়ায় আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি একটা কর্পোরেট অফিসে জব করি। তো আমাদের অফিসটা হচ্ছে 15 তলা। আমি হচ্ছে 14 তলায়। আমাদের পুরো অফিসটা হচ্ছে 15 তলা, আমাদের অফিসটা হচ্ছে 14 তলায়। তো আমি যখন এই চাকরিটা নেই তখন শুনছি যে ওইখানে অনেক ভৌতিক ব্যাপার ট্যাপার আছে, অনেক আগের কাহিনী, অনেক কিছু শুনছি। তারপরে জীবনের তাগিদে আর কি চাকরিটা নেওয়া। তো হচ্ছে কি, আমাদের অফিসের পাশে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটা অনেক ভৌতিক। ওইখানে অনেক বড় একটা বাড়ি। পুরো বাড়িটাই শুধু একজন মাত্র মহিলা থাকে, আর পুরো বাড়িতে কেউই থাকে না। তো বাড়িটা অনেক বড়, লাইট টাইটও কিছু জ্বলে না। দিনের বেলায় শুধু একটা মহিলাকে দেখা যায়, আর সামনে একজন দারোয়ান থাকে। দারোয়ানও রাতে থাকে না।
তো ওই বাড়িটার পাশেই আমাদের অফিসটা। তো বেসিক্যালি হয়েছে কি, আমাদের এখানে শিফট বাই শিফট ডিউটি। তো আমার রাত্রে ডিউটি পড়ছে, তো আমি আর আমার কলিগ রাত্রে ডিউটি করতেছি। তো প্রথম কিছুদিন এরকম কিছু হয় না আমার সাথে। কয়েকদিন যাওয়ার পরে আমরা একটা শব্দ পাচ্ছি যে উপর থেকে কেউ সিঁড়ি দিয়ে নামলে, যে জুতা স্যান্ডেল পরে যে নামে, একটা শব্দ হয়। ওটা কিন্তু বোঝা যায় যে একটা মানুষ উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে, সিঁড়ি দিয়ে একটা শব্দ হয়। তো আমরা শব্দটা পাচ্ছি, তো পাইলে আমরা ঘাবড়াই গেছি যে এত রাত তখন 1-1:30 এরকম, সঠিক টাইমটা আমার মনে নাই, তবে 1-1:30 ভিতরে এরকমই হবে। তো শব্দ পাচ্ছি বাট কেউ আসতেছে না সামনে। তো আমরা করলাম কি, ওই আমার সাথে যে কলিগ ছিল ওনাকে বলতেছি যে এত রাতে তো কেউ এইখানে আসার কথা না, যেহেতু আমাদের বিল্ডিংয়ের নিচে দুইটা গেটই তালা মারা থাকে, নিচে সিকিউরিটিটা থাকে, এত রাতে কেউকে ঢুকতে দিবে না সিকিউরিটি, প্লাস গেট তালা মারা, আর সাদের গেট তো সন্ধ্যার পরপরই তালা দেওয়া হয়ে যায়। তো আমরা খুব ঘাবড়াই গেছি যে এত রাত্রে কে আসবে। তো আমরা গেছি, একটু উপরে উঠে গেছি যে হয়তো 15তলাটা ফাঁকা, মানে ওখানে কোনো অফিস হয় না এখনো। তো আমরা যে দেখলাম মোবাইলের লাইট টাইট দিয়ে দেখলাম যে না, কেউ নাই। তো ওই দিন আমরা চলে আসছি। আবার তার 2-3 দিন পর আবার এরকম হলে আমরা আবার যাই, আবার যেয়ে দেখি কিছু নাই। তো এরকম 2-3 বার হওয়ার পরে একদিন হয়েছে কি, বেসিক্যালি অন্য দিন আমরা 3-4 জন থাকি, তো ওই দিন আমরা পুরো অফিসে 2 জন। তো আমরা আবার ওইরকম রাত 1-1:30 বাজে, তো এরকম শব্দ পাচ্ছি। তো 2 জন তো আর একটু ভয় তারপর শব্দ পাচ্ছি, কেউ নাই। পরে আমরা আবার গেলাম, যে জিনিসটা দেখলাম শাফিন ভাই, সেটা আপনাকে মানে বইলা বুঝাইতে পারবো না। আমি যে এখন বলতেছি, আমার পুরো শরীরের পশমগুলো দেখেন খাড়া হয়ে গেছে। জি, আমি দেখতেই পাচ্ছি। জি, আমি ভিতর থেকে অনেক, দেখেন আমি ঘাম ছেড়ে দিছি, আমার কপালে ঘামটা হয়ে যাচ্ছে। তো যেটা দেখলাম আর কি, মানে আমি তো দেখে স্ট্রং আছি, কিন্তু আমার সাথে যে ছিল ও দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পড়ে গেলে আমি দেখে মানে আমিও স্তব্ধ হয়ে গেছি, বাট আমার সেন্সলেস হয় নাই। আমি দেখি মানে বিভৎস একটা মহিলা, মানে হাসতেছে, দাঁত নাই, ওনার শুধু মাড়িটা আছে, আর চেহারা মানে বিকট চেহারা, আর চুলগুলো ছাড়া, সাদা একটা কাপড় পরা। তো আমার সাথে যে ছিল ও তো সেন্সলেস হয়ে পড়ে গেছে। যখন আমি ওকে ধরতে যাচ্ছি, এখন দেখি কি ওই মহিলাটা আমার দিকে হাত বাড়াই দিতেছে। তা উনি আমার থেকে না হলেও 5-7 গজ দূরে, তো মনে হচ্ছে যে ওনার হাতটা লম্বা হয়ে আমাকে ধরতে গেছে। তখন আমি করলাম কি, মানে ওরে আমি উঠাবো কি, আমি নিচে দৌড়ায় চলে আসলাম। যখন আমি অফিসের ভিতর দৌড়ায় এসে আমার গেটটা লক করে দিয়ে আমি আমার অফিসের ফোন থেকে সবাইকে ফোন টোন দিয়ে নিচে থেকে তাড়াতাড়ি সবাইকে নিয়ে আসলাম। ওনারা যখন উঠে আসতেছে, কথা টথা শুনতেছি। তারপর ওনারা যখন আসলো, আমি ওনাদের আসার পরে আমি গেট টেট খুলে বেরোয়ে ওনাদেরকে সব কিছু বিস্তারিত বলে এখানে নিয়ে গেলাম। নিয়ে দেখি যে ওই সেন্সলেস ওই অবস্থায় পড়ে আছে। তো ওনারে তারপর নিচে আনার পরে দেখলাম কি, যে ওনার শরীরে মানে কিছু দিয়ে ব্লেডের আঁচড় দিলে যেরকম চিহ্নগুলো পাওয়া যায় না, তো এরকম আঁচড়ের চিহ্নগুলো ওনার শরীরে। তো তারপর আমরা পানি টানি দিয়ে ওনার সেন্স আসলো। আসার পর তারপর আমি আর কি ওই চাকরিটা ছেড়ে দেই। মানে জীবনের একটা মায়া আছে যে আমার সাথেও তো আজকে হয়েছে, আমি বেঁচে গেছি। তো তারপর আমার যে কলিগ ছিল, ওর মানে খুব জ্বর, তারপর দিন থেকে খুব জ্বর। তো 3-4 দিন জ্বর হওয়ার পর আমার সেই কলিগটা মারা গেছে। আর এটা এই জন্যই আমি আমার কর্পোরেট অফিসটার নাম বলি নাই, যেহেতু এটা অফিসের একটা রেপুটেশনের ব্যাপার, যার কারণে আমি বলি নাই। তো এই হচ্ছে, মানে আমি ছোটোবেলা থেকে ভূতের অনেক শুনছি, করছি, কিন্তু কখনো আমার বিশ্বাস হয় নাই।
কিন্তু এই 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 ঘটনার পর আমি এখনো আমি রাতে ঘুমাই, মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠি ঘুমের ভিতরে। হয়তো সেদিন আমি কোনো এক ভাগ্যের জোরে বেঁচে গেছি, হয়তো হায়াত ছিল দেখে বেঁচে গেছি। তবে শাফিন ভাই, এটা কিন্তু ঠিক, আমি বিশ্বাস করতাম না যে ভূত বা অশরীরী আত্মা এরকম কিছু আছে। কিন্তু আমার লাইফে এই সামনাসামনি ঘটনার পর আমি মানে এখন খুবই, আমার দিনগুলো খুবই ইয়েতে যায়। তারপরও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা আমার সাথে এরকম কিছু না হয়। আমি আমার এই কথা বলে আমার শেষ করতেছি। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সাকিব আল হাসান নয়ন। ওনার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার দক্ষিণ নবীনগর 1 নং ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছিল শেরপুর জেলার নকলা উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি উনি শেয়ার করেছেন, কিন্তু সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না, এটা প্রকাশের অনুমতি নেই। ঘটনাটি ঘটেছিল 1974 কি 75 সালের দিকে। মাহিন নামে একটি ছেলের সাথে ঘটনাটি ঘটে। চলুন শুনি সেই ঘটনাটি। মাহিনদের বাসার পাশে রয়েছে বিশাল একটা পুকুর। বর্তমানে অবশ্য সেখানে কিছু নেই, সেখানে সরকারি প্রাথমিক শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। তো ওই সময়, এই 1974 সালের কথা বলছি, দিনটা ছিল শুক্রবার, একদম ভর দুপুর। জুম্মার নামাজের জন্য অনেকেই তখন যাচ্ছিলেন মসজিদের দিকে। তো মাহিন, মনির ও পলাশ 3 বন্ধু মিলে তারা ওই পুকুরে গোসল করতে গিয়েছে। তারা গোসল করছিল, পানিতে অনেক ঝাপাঝাপি করছিল। তো ঝাপাঝাপির এক পর্যায়ে হঠাৎ করে মাহিন পানি থেকে পাড়ে উঠে আসে। তো তারা যেই ঘাটের কাছে গোসল করছিল, সেই ঘাট থেকে বেশ একটু দূরে গিয়ে দৌড়ে এসে পানিতে লাফ দেয়। অনেক সময় আমরা দেখি না, বাচ্চারা পানির একটু বেশি দূরে গিয়ে পড়ার জন্য কিন্তু বেশ পেছন দিকে সরে দৌড়ের গতি বাড়িয়ে দিয়ে পানিতে এসে ঝাঁপ দেয়। এবার পরপর 2 বার মাহিন সেই একই জায়গায় লাফ দেয়। কিন্তু তৃতীয়বার যখন সে লাফ দেওয়ার জন্য সে যখন ঘাটের উপরে উঠে আসে, তখন সে দেখতে পায় যে সেই জায়গায়, যেই জায়গায় সে বারবার লাফ দিচ্ছে, সেই জায়গায় একটা সাপ ভেসে উঠেছে। সাপটার মাথা ছিল 2টা। মাথা দুটো ছিল তার শরীরের গঠনের থেকে অস্বাভাবিক রকমের বড়। এটা দেখে মাহিন তার বন্ধু মনির ও পলাশকে ডাক দিয়ে পাড়ে উঠে আসতে বলে, এবং তারা উপরে উঠে আসলে মাহিন তার বন্ধু মনির ও পলাশকে সেই সাপটাকে দেখায়। এরকম সাপ দেখে মাহিনের 2 বন্ধু বেশ ভয় পেয়ে যায়। মাহিন ও তার 2 বন্ধু এবং সোজা কথা ওরা তিনজনই দেখতে পায় সাপটা। ওই সাপটা তার মাথার ডানে বায়ে দোলাচ্ছে। সাপটা স্পষ্ট বোঝাতে চাচ্ছে যে তারা যেন লাফালাফি না করে, কিন্তু ডান পিঠে স্বভাবের মাহিন সেটা ভ্রুক্ষেপ না করে আশপাশ থেকে ঢিল কুড়িয়ে এনে সেই সাপটাকে উদ্দেশ্য করে ঢিল ছুটতে থাকে। এর মধ্যে 2-1টা ঢিল সাপটার মাথায় লাগে, এতে করে সাপটা তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। কিন্তু মাহিন এসবে ভয় না পেয়ে তার বন্ধুদেরকে বলে, তোরা এখানেই থাক, আমি সাপটাকে মেরে তারপর আসছি। এই বলে মাহিন খোঁজাখুঁজি করে একটা লাঠি নিয়ে আসে আর সাপটাকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন বাকি 2 বন্ধু মাহিনকে বলে ওঠে যে, মাহিন বাদ দে, সাপটাকে দেখে আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। দেখা গেল তুই সাপটাকে আঘাত করলি, পরে হিতে বিপরীত হতে পারে। কাজেই সাপটা তার মধ্যে থাকুক, চল তো আমরা নিজেরা চলে যাই, এতে করে আমাদের সবার জন্য মঙ্গল হবে। কিন্তু মাহিনের মনে ওই সাপটাকে মারার প্রবল ইচ্ছা চেপে বসেছে। মাহিন 2 বন্ধুর কথা উপেক্ষা করে সাপটাকে মারার উদ্দেশ্যে পানিতে লাফ দিয়েছে এবং লাঠি দিয়ে সাপটার মাথায় একটা আঘাতও করে বসে। মাহিনের লাঠির আঘাতটা সরাসরি গিয়ে লাগে ওই সাপটার মাথায়। ফলে সেই স্থানের পানি মুহূর্তেই রক্তে লাল হয়ে যায় এবং সাপটাও পানিতে তলিয়ে যায়। এটা দেখে ঘাটের উপরে দাঁড়িয়ে থাকা মাহিনের 2 বন্ধু মাহিনকে অনেক বকাঝকা করতে থাকে। তবে মাহিন খুব খুশি। সে তার বন্ধুদেরকে বলতে থাকে, বেটা তোরা কি সারা জীবন ভীতু হয়ে থাকবি? আমাকে দেখেও তো কিছু শিখতে পারিস, তাই নাকি? এইসব বলে মাহিন পুকুর থেকে যখন উপরে উঠতে যাবে তখনই বাধে বিপত্তি। মাহিন বুঝতে পারে কোনো একটা হাত তার ডান পায়ে আচমকাই চেপে ধরেছে।
এবং তাকে নিচ থেকে টানছে। তখন মাহিন তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে যে কোনো কিছু একটা আমার পা ধরে টানছে, রে আমি তো উঠতে পারতেছি না, তোরা নেমে আয়, আমার পাটা ছাড়ানোর ব্যবস্থা কর। তারা এই কথা শুনে মাহিনের দুই বন্ধু হাসতে থাকে, কেননা মাহিন তাদের সাথে এর আগেও অসংখ্যবার এরকম দুষ্টুমি করেছে। প্রত্যেকবারই দেখা গিয়েছে যে মাহিন দুষ্টুমি করেছে, ওই যে সেই রাখালের বাঘ আসছে গল্পের মতো, গিয়ে দেখা গেল বাঘটা কিছুই না, সে মজা করছে। তো মাহিন এবারও মজা করছে, এই চিন্তা করে তার কাছে যায় না। তবে একটা পর্যায়ে তাদের ধারণা ভুল প্রমাণিত হয়, যখন তারা দুজনই খেয়াল করে পানির নিচ থেকে কিছু একটা মাহিনকে এমন এক হ্যাঁচকা টান দিল যে এক হ্যাঁচকা টানে মাহিন মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে গেল। এটা দেখে মনির ও পলাশ জোরে জোরে চিৎকার করতে থাকে, লোকজন ডাকতে থাকে। তাদের চিৎকার শুনে আশেপাশ থেকে লোকজন চলে আসে আর কি। আর মাহিনের বাসা কিন্তু পুকুরের কাছাকাছি ছিল, তাদের এই চিৎকার কিন্তু মাহিনের পরিবারও শুনতে পেয়েছিল। তো লোকজন জড়ো হওয়ার পর মনির ও পলাশ মাহিনের পরিবারের কাছে এতক্ষণ তাদের দেখা যেই ব্যাপারগুলো ছিল, যেটা তারা দেখেছে, সেটা কিন্তু তারা শেয়ার করে। তখন তো মাহিনের পরিবার কান্নাকাটি জুড়ে দেয়। তখন স্থানীয় একজনের কথায় পুকুরে জাল ফেলা হয় মাহিনকে উদ্ধার করার জন্য। বেশ কিছুক্ষণ সারা পুকুর জুড়ে জাল টানা হয়, কিন্তু কোনো মতেই মাহিনের সন্ধান মেলে না। তখন উপস্থিত লোকজনের মধ্যে করিম নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি মূলত পেশায় একজন জেলে ছিলেন, সেই সাথে টুকটাক ঝাড়ফুঁকের কাজও করতেন। এই করিম মিয়া মূলত বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এক পর্যায়ে তিনি একাই পানিতে নেমে মাহিনকে খুঁজতে যান এবং বলেন যে আমার মনে হয় এটা কোনো স্বাভাবিক বিষয় না, আপনারা তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, সকল চেষ্টা তো বিফলে গেল। কাজেই আমি যেহেতু পানির নিচে বেশ কিছুক্ষণ থাকতে পারি এবং টুকটাক ঝাড়ফুঁকের কাজ করে থাকি, সেহেতু আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। বলে রাখা ভালো, করিম মিয়ার কিন্তু একটা বিশেষ গুণ ছিল, তা হলো উনি পানিতে ডুব দিয়ে একজন সাধারণ মানুষের থেকেও বেশি সময় থাকতে পারতেন। মাঝে মাঝে কারো জাল পানির নিচে আটকে যেত, ওনার খবর পড়তো যে ভাই এসে জালটা ছাড়িয়ে দিয়ে যান। কারণ জাল ছাড়ানোর ক্ষেত্রে বেশি হ্যাচকা টান যদি কেউ উপর থেকে দিতে থাকে জালটা ছিঁড়ে যেতে পারে, এই জন্য ধীরে সুস্থে জালটাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হতো। এই জন্য করিম মিয়া পানির নিচে ডুব দিয়ে অক্ষত অবস্থায় জালটিকে ছাড়িয়ে আনতেন, আর ওনার নিজের জালও আটকে যেত, উনিও ঠিক একই রকম ভাবে ছাড়িয়ে আনতেন। করিম মিয়া কি করেছেন, তার দুই হাতে দুই মুঠো বালি পরে, মানে বালির উপর কিছু দোয়া দরুদ পরে মাহিনের বাবার হাতে দিয়ে পানিতে নেমে পড়েন। মাহিনের বাবাকে উদ্দেশ্য করে বলেন যে আমি যে স্থান থেকে পানিতে ডুব দিব সেই স্থানে একটু পর পর কিছু কিছু করে এই বালির কণাগুলো ছিটাতে থাকবেন। আল্লাহ চান তো ইনশাল্লাহ আমি খালি হাতে আসবো না। এই কথা বলে করিম মিয়া পানিতে ডুব দেন মাহিনকে খুঁজে বের করে আনার জন্য। আস্তে আস্তে সময় পেরিয়ে যায়, কিন্তু করিম মিয়া আর উঠে আসে না। এইদিকে করিম মিয়ার এই বালি পরে দেওয়ার যেই অংশটুকু একটু একটু করে ছেটাতে ছেটাতে সেগুলো শেষ হয়ে গেছে, কিন্তু কোনো ফলাফল দেখা যাচ্ছে না। প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে। হঠাৎ করে দেখে কি মানুষজন করিম মিয়া পানি থেকে ছিটকে পুকুরের পার যে আছে যে ডাঙা আর কি, সেখানে এসে পড়েছে, আর তার নাক মুখ কান দিয়ে অনবরত তাজা রক্ত বের হচ্ছে। উপস্থিত লোকজনের কাছে মনে হলো করিম মিয়াকে হয়তো পানির নিচ থেকে কেউ ডাঙায় ছুঁড়ে মেরেছে, এমন ভাবে সে পড়েছে। আচমকা পানির নিচ থেকে সা করে এসে ধপাস করে পড়েছে এই ডাঙার উপরে। করিম মিয়া কোন রকম বলতে সক্ষম হন যে আপনার ছেলের সন্ধান আমি পেয়েছি, আগে দয়া করে আমাকে বাঁচান। এই বলে করিম মিয়া অজ্ঞান হয়ে যান। প্রায় 1 ঘন্টা পর অনেক কষ্টে করিম মিয়ার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরলে করিম মিয়া ভয়ে ভয়ে পানির নিচে তার সাথে যে ঘটে যাওয়া ঘটনা সেটা বলা শুরু করেন। তো করিম মিয়া বলেন যে আমি যখন মাহিনকে খুঁজতে পানিতে ডুব দেই তখন পানি ঘোলাটে থাকার কারণে তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না বা দেখতেও পাচ্ছিলাম না। এভাবে খোঁজাখুঁজির পর এক সময় আমার নিঃশ্বাসের যে মাত্রা এটা শেষ হতে থাকে, নিঃশ্বাস ফুরিয়ে আসতে থাকে। হঠাৎ করেই আমি পরিষ্কার পানি দেখতে পাই, এবং আমি যখন ঘোলাটে পানি থেকে পরিষ্কার পানিতে প্রবেশ করি তখন আমার কাছে সবকিছু স্বাভাবিক লাগতে থাকে। তখন আমি পানির ভেতরেও নিঃশ্বাস নিতে পারছি। এক পর্যায়ে আমি দেখতে পাই বেশ কিছু দূরে কোনো একটা আলো ঝলমল করছে। আমি যখন সেই আলোটার কাছে যাই তখন আমি দেখতে পাই যে সোনা দিয়ে তৈরি করা একটা বিশাল রাজপ্রাসাদের মতো। প্রাসাদের বাইরে কোনো প্রহরী না থাকায় আমি সরাসরি সেই রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ি, এবং ঘুরতে ঘুরতে দেখতে পাই স্বর্ণ দিয়ে মোড়ানো বিশাল একটা চেয়ারে রাজকীয়ভাবে একজন বৃদ্ধ লোক বসে আছে। সেই লোকের সামনে মাহিনকে শুইয়ে রাখা হয়েছে, আর মাহিনের বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। সেই বৃদ্ধ লোকটাকে দেখে আমার কেন জানি মনে হলো এই লোকটা এত বৃদ্ধ হয়ে গেছে, হয়তোবা লোকটা আর বেশি দিন বাঁচবে না।
কেননা তার শরীরের চামড়াগুলো একদম ঝুলে গিয়েছে। মানুষ একদম বৃদ্ধ হয়ে গেলে শরীর যেভাবে কাঁপতে থাকে তার শরীরে ওভাবেই কাঁপছিল। তখন আমি সরাসরি সেই লোকের সামনে যাই এবং তাদের কাছে অনুরোধ করি তার জন্য মাহিনকে ছেড়ে দেয়। তখন সেই লোকটা বলে, করিম মিয়া, তোমাকে আসতে দিছি এই জন্য আসতে পারছো এখানে। একটা কথা শুনে রাখো, আমি হচ্ছে এই গোত্রের রাজা। আমি এখানে যা বলি সবাই সেটাই মানে, আমার কথার বাহিরে কেউ চলে না। শোনো, তুমি এই ছেলেকে এখানে নিতে আসছো তো, এটা আমি জানি। আর তুমি এটাও জেনে রাখো, সে আর কখনোই ফিরে যেতে পারবে না। কাজেই তোমাকে সুযোগ দিলাম, তুমি চলে যাও। তা না হলে তোমার এমন অবস্থা হবে যে মানুষ তো দূরের কথা, কোনো জিনও চিন্তা করতে পারবে না তোমার কি পরিণতি হবে। আমার রাগ ওঠার আগেই এখান থেকে ভাগো। এই কথা বলে ওই লোকটা চেয়ার থেকে উঠে পড়ে এবং চলে যেতে থাকে। তখন আমিও চিন্তা করি, আমি তো এখান থেকে ফেরত যাবো, সাথে মাহিনকেও নিয়ে যাব। ভাবনা অনুযায়ী আমি মাহিনকে নিয়ে আসার জন্য যেই না মাহিনের বুকের উপর থেকে পাথরটা সরিয়ে তার হাত ধরেছি, ঠিক তখনই কেউ একজন ঠাস করে আমার গালে চর বসিয়ে দেয়। সেই চরের আঘাতে আমি ছিটকে গিয়ে 3-4 হাত দূরে গিয়ে পড়ি। আমি যখন নিজেকে সামলে নিচ্ছি আর কি, সামনে নেওয়ার চেষ্টা করছি, তখন দেখার চেষ্টা করলাম আমার গালে চরকে মারলো। তখন আমি যা দেখতে পাই তা দেখে আমি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারছিলাম না। আমি দেখতে পাই বিশাল দানবীয় শরীরের একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার সারা শরীর ভর্তি বড় বড় লোম, মাথার দুপাশে একটা শিং, আর চোখ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মাথার দুপাশে এই শিং দুটো অন্যরকম ভয়ঙ্কর লাগছিল। সেই দানবীয় লোকটা কোনো কথা না বলে সরাসরি এক হাত দিয়ে আমার গলা চেপে ধরে এবং আমাকে শূন্যের উপর তুলে ফেলে এক পর্যায়ে যখন আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, তখন আমাকে সেখান থেকে এক হাতে ঢিল ছুঁড়ে মারার মতো ছুঁড়ে মারে। আর তখন আমি নিজেকে এই পুকুরের পাড়ে আবিষ্কার করি। করিম মিয়া পানির নিচে তার দেখা সকল ঘটনা এভাবেই যখন খুলে বলে, আর এই ঘটনা খুলে বলার পর তার শরীরে খিঁচুনি আরম্ভ হয়ে যায়। সেই অবস্থায় করিম মিয়া সকলের সামনে মৃত্যুবরণ করে। মারা যাওয়ার আগে করিম মিয়া মাহিনের পরিবারকে বলে যায়, আপনারা যত দ্রুত সম্ভব একজন ভালো হুজুরের কাছে যান বা কবিরাজের কাছে যান, যদি আপনার ছেলেকে জীবিত ফেরত পেতে চান, সে এখনো জীবিত আছে। করিম মিয়া মারা গেল। করিম মিয়ার কথা মতো 2 গ্রাম পরে একজন ভালো কবিরাজের সন্ধান পাওয়া যায়। এই কবিরাজ এমন কিছু রুকিয়া জানতেন যার মাধ্যমে পানির নিচের জিনকে উনি উপরে হাজির করাতে পারতেন। সাধারণত পানির নিচের জিনগুলোকে হাজির করা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার এবং এই কাজ সবাই পারে না। তো কবিরাজকে যখন ডেকে আনা হয়, কবিরাজকে সব ঘটনা খুলে বলা হয়। কবিরাজ তাদেরকে বলেন যে আমি আজ রাতে এশার সালাতের পর ওই বৃদ্ধ জিনটাকে হাজির করার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনারা সকল কিছুর আয়োজন করুন। এই বলে কবিরাজ মাহিনের পরিবারকে কিছু জিনিসপত্র রেডি করে রাখতে বলে। যথারীতি এশার সালাতের পর কবিরাজ মাহিনদের বাসায় আসেন এবং জিন হাজির করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। কবিরাজ মাটিতে দাগ কেটে একটা বৃত্ত অঙ্কন করেন। ওই বৃত্তর মধ্যে একটা স্টার অর্থাৎ তারকা চিহ্ন আঁকেন। এটা যেরকম 5টা চোখা অংশ থাকে, ওইরকম 5টা চোখা অংশ আঁকেন এবং প্রত্যেকটা অংশে মোমবাতি জ্বালিয়ে জিন হাজির করার কাজ শুরু করেন। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর হঠাৎ করে ওই স্টারের 5 মাথায় জ্বালিয়ে রাখা 5টা মোমবাতি কোনো বাতাস ছাড়াই হঠাৎ করেই দপ করে নিভে গেল এবং অতি সুমধুর কণ্ঠে সকলের উদ্দেশ্যে একটা সালামের শব্দ ভেসে আসে শূন্য থেকেই। এমন না যে কারো উপর পজেস হয়েছে, বিষয়টা এরকম না। তখন সকলেই বুঝতে পারে জিন হাজির হয়েছে। কবিরাজ সালামের উত্তর দেয় এবং বলে যে কে আপনি? তখন জিনটা বলে ওঠে আমার নাম সুলতান। তখন কবিরাজ আবারও বলে আপনি এই পরিবারের একমাত্র পুত্র সন্তান মাহিনকে কেন আটকে রেখেছেন, তার অপরাধ কি? এই কথা শোনার সাথে সাথে ওই জিনটা রেগে যায়, বলে ওঠে কবিরাজ আমার মনে হচ্ছে তুমি আমাকে হুকুম করছো। তুমি কি আমাকে হুকুম করছো? এরকম চিন্তা করতেছো? আমার কাছে জিজ্ঞেস করতেছো যে কেন আটকে রাখছি, কৈফিয়ত চাচ্ছ? মনে রেখো আমি জিন জগতে আমার গোত্রের রাজা। আমার রাজ্যের কোনো প্রজা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দিতে গিয়ে আমি 10 বার চিন্তা করি। যদি কোনো কারণে আমি জালিম হয়ে যায় আর সে মজলুম হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আর বিনা কারণে এই পরিবারের ছেলেকে আমি পানির নিচে আটকে রেখে শাস্তি দিব, তাও আবার কোনো ইনসানকে, প্রশ্নই আসে না।
তখন কবিরাজ একটু ভয় পেয়ে যান তার ব্যক্তিত্ব সম্পন্ন কথাবার্তা শুনে। কবিরাজ অত্যন্ত বিনয়ের সাথে বলে ওঠেন যে জনাব, আমি আসলে বুঝতে পারিনি, আপনি কি দয়া করে বলবেন এই ছেলেটার অপরাধ কি? আমরা তো বুঝতে পারছি না সেভাবে। তখন ওই জিনটা বলে ওঠে, আমি আমার রাজ্যের সকল প্রজাদেরকে নিয়ে একটা মজলিসে বসেছি আমার একমাত্র ছেলের হাতে রাজ্যের সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ আমার বয়স শেষের দিকে, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি চলে যেতে পারি। তাই আমার পরে আমার এই গোত্রের দায়িত্ব আমার ছেলেকেই নিতে হবে। এমন সময় মাহিন পরপর 2 বার পানিতে লাফ দেয়, যার ফলে আমাদের মজলিসে সমস্যা হচ্ছিল। শুধু তাই না, মাহিন পরপর 2 বার যে লাফ দিয়েছে সেটা সরাসরি আমার মাথায় এসে লেগেছে। তাই আমার ছেলে সাপ রূপে পানির উপর ভেসে আসে, যাতে করে মাহিন তাকে দেখে ভয় পেয়ে চলে যায় এবং পানিতে না নামে। মাহিন সহ তার বাকি 2 বন্ধু বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক সাপ না। তারা মাহিনকে নিষেধ করার পরেও মাহিন সেই সাপটাকে মারার জন্য ঢিল ছোড়ে। 2-1টা ঢিল গিয়ে সাপরূপী আমার ছেলের মাথাতেও লাগে। এতে করে সে তাদের দিকে এগিয়ে আসে, যাতে করে মাহিন ও তার বন্ধুরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মাহিন কি কাজটা করলো, ভয় না পেয়ে উল্টো একটা লাঠি নিয়ে পানিতে লাফ দেয় এবং লাঠি দিয়ে সাপরূপী আমার ছেলেকে একটা আঘাত করে বসে। আমার ছেলে সেখান থেকে সরে যাওয়ার আগেই আঘাতটা এসে লাগে আমার ছেলের মাথায়। আমার ছেলে সেখানেই মারা যায়। এতে করে শুধু আমি যে আমার ছেলেকে হারিয়েছি তা না, বরং আমার রাজ্যের সকল প্রজারাও তাদের ভবিষ্যৎ রাজাকে হারিয়েছে। তাই বাধ্য হয়ে আমি মাহিনকে আমার রাজ্যে বন্দী করে রেখেছি। সব কথা শুনে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকে। এক পর্যায়ে কবিরাজ সেই জিনকে উদ্দেশ্য করে বলে যে, জনাব, আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পিতা হয়ে সন্তানের লাশ কাঁধে নেয়া। মানছি মাহিন অপরাধ করে ফেলেছে, এটা ভুল না, এটা অপরাধ। কিন্তু ওর তো আপনাদের জগৎ সম্পর্কে বোঝার বয়সও হয় নাই, ও জানেও না। তা আপনি তো একজন বাবা, ছেলে হারানোর কষ্ট আপনি তো বুঝতেই পারছেন। কাজেই মাহিনের বাবা মায়ের দিকে তাকিয়ে হলেও আপনি মাহিনকে মুক্ত করে দেন। সেই সাথে আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে সে কখনোই এই কাজ করবে না। উত্তরে জিনটা বলে ওঠে, কবিরাজ, সব ভুলের কি ক্ষমা হয়? আমি যদি তোমার পরিবারের কাউকে বিনা দোষে মেরে ফেলতাম, তাহলে ঠিকই তুমি না পারলে অনেক বড় বড় কবিরাজের সাহায্য নিয়ে আমাকে মারার জন্য প্রস্তুতি নিতা, আমাকে বন্দি করার জন্য বোতল নিয়ে আসতা, এটা করতা সেটা করতা, কি করতা না? তখন কবিরাজ বলে ওঠে, জনাব, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার ক্ষেত্র আর আপনার ক্ষেত্র তো আলাদা। আর আপনিও তো একজন মুসলিম জিন, কাজেই আপনিও তো জানেন যে ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা করে কে আল্লাহ পছন্দ করেন। কাজেই আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনি এই ছেলেটাকে ক্ষমা করে দেন। আপনি প্রতিশোধ নেবেন না, যদিও বা প্রতিশোধ নেয়ার অধিকার এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন এই ক্ষেত্রে। কারণ মাহিন অপরাধ করেছে, সে ভুল করে নাই, সে বুঝতে পেরেছিল, তারপরও সে অপরাধটা করে ফেলেছে। আপনি তাকে মুক্ত করে মা বাবার কাছে ফিরিয়ে দিন। নিশ্চয়ই কাল হাসরের মাঠে আল্লাহ আপনাকে এর উত্তম বদলা দিবেন। মাহিনের মা বাবা সেই জিনের কাছে অনেক আকুতি মিনতি করে কান্নাকাটি করতে থাকে, ছেলেকে মুক্ত করে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে। এসব দেখে জিনটা কিছুক্ষণ চুপ থাকে। এক পর্যায়ে বলে ওঠে, কবিরাজ, আল্লাহর দোহাই দিয়ে যেহেতু তুমি বলতেছো মাহিনকে মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের রাজ্যের একটা নিয়ম আছে, আমরা যদি কাউকে আসর করি তাহলে তাকে ছেড়ে দিতে আমাদেরকে কিছু দিতে হয়। এটা একটা নিয়ম। জিনেরা যদি কারো উপর আসর করে, যদি কিছু না দেওয়া হয় তাহলে ওই জিনদের কিছু সমস্যা হয়। কিন্তু অপরাধের জন্য কাউকে যদি বন্দী করে রাখা হয়, সেক্ষেত্রে তার প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে। এ কথা শোনার পর কবিরাজ ও মাহিনের মা বাবা আবারও অনেক অনুরোধ করতে থাকেন। একটা পর জিনটা বলে যে, যেহেতু আমার সন্তান হারিয়েছে, এই বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলেও আমার প্রজারা তো তাদের ভবিষ্যৎ রাজাকে হারিয়েছে, তাদের সাথে আমি পরামর্শ ছাড়া এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তোমরা অপেক্ষা করো, আমি এই বিষয়ে তাদের কাছ থেকে মতামত নিয়ে আসি, দেখি তারা কি বলে। আমার ছেলে মারা গেছে, আমার কষ্ট আমার কাছে আছে, তার মৃত্যু এইভাবেই হয়তো আল্লাহ লিখে রেখেছেন, যার কারণে এটা হয়েছে। কিন্তু আমার প্রজারা, তারা যদি এই বিষয়টা ভালোভাবে না নেন তাহলে এই পরিবার একদম শেষ হয়ে যাবে। তাই আমি তাদের মতামত নিয়ে আসি। আমি কিছুদিন পরে মারা যাব, এটা নিশ্চিত, যেহেতু আমার অনেক বয়স হয়ে গেছে। আমার প্রজারা এর প্রতিশোধ কিন্তু নিতে পারে, এই জন্য তাদের মতামত আমি নিয়ে আসি। এই বলে জিনটা সেখান থেকে চলে যায়।
চলে যাওয়ার প্রায় 10 মিনিট পর সবাই কিন্তু চুপচাপ আছে। 10 মিনিট পর জিনটা আবার ফেরত আসে, ফেরত এসে সবাইকে সালাম দেয়। এরপর কবিরাজকে উদ্দেশ্য করে ওই জিনটা বলতে থাকে যে আমি আমার রাজ্যের সকল প্রজাদের সাথে কথা বলেছি, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের দাবিটা হচ্ছে মাহিন একটা অপরাধ করেছে, আর যেহেতু এই জগতে সে একবার চলে আসছে, তার শাস্তি মওকুফ করার জন্য একটা কালো গরু এবং 10 কেজি মিষ্টি দিতে হবে। একথা শুনে কবিরাজ বলেন, জনাব তাদের তো এমন সামর্থ্য নেই, একটা গরু দেবে, আপনি একটু বিনয়ী হন তাদের উপরে। তখন ওই জিনটা রেগে যায়, বলে যে এই কবিরাজ, তুমি আমাকে বিনয়ী হতে বলছো? একজন ছেলেহারা পিতাকে বলছো বিনয়ী হতে? আমি বিনয়ী হয়েছি বলেই একটা গরু এবং 10 কেজি মিষ্টির কথা বলেছি। 2 মিনিটের কথা বলে 10 মিনিট পরে কেন আসলাম বুঝতে পারো নাই? আমার প্রজারা আবদার করেছিল 7টা গরু এবং 1 মণ মিষ্টি। আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বলে একটা গরু এবং 10 কেজি মিষ্টিতে রাজি করিয়েছি। এরপরে বলছো আমি বিনয়ী না, তাই না? তখন কবিরাজ বলেন যে দুঃখিত, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, আমি আসলে বিষয়টা ওইভাবে বলি নাই, আমি বুঝতে পারি নাই, আমি এদের আর্থিক অবস্থা বিবেচনায় বলেছি, আমাকে ক্ষমা করবেন। তখন ওই জিন বলে ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। তখন মাহিনের বাবার সাথে সাথে একটা গরু এবং 10 কেজি মিষ্টি দিতে রাজি হয়ে যায়। তখন কবিরাজকে সেই জিনটা বলে মাহিনের বাবাকে রাত 1টার পর সেই পুকুরের ঘাটের কাছে একটা গরু বেঁধে রেখে আসতে হবে এবং মিষ্টিগুলো পানিতে ফেলে দিয়ে পেছনে না তাকিয়ে চলে আসতে হবে। তবে যদি পেছন থেকে কেউ সালাম দেয় তাহলেই শুধু পেছনে ফিরতে পারবে, অন্যথায় পেছনে ফেরা যাবে না। পরদিন দুপুরে ঠিক জোহরের আজানের আগে মাহিনকে তারা ফিরিয়ে দেবে, মানে যেদিন দেয়া হবে তার ঠিক পরের দিন, যে সময় নেওয়া হয়েছিল সেই সময়ের দিকে ফেরত দেবে। সেই সাথে জিনটা এটাও বলে যায় যদি এই কথার কোনো বরখেলাফ হয় তাহলে মাহিনকে জীবিত তো পাবেই না, মৃত অবস্থাতেও ফেরত দেয়া হবে না। এই কথা বলে পুনরায় সালাম দিয়ে সেই জিনটা চলে যায়। জিনের কথা মতো পরদিন রাত 1টার দিকে মাহিনের বাবা 10 কেজি মিষ্টি আর ওই যে গরুটা, ওই গরুটা একটা কালো গরু আর কি, ওই পুকুর ঘাটে কাছে একটা গাছ ছিল, গাছের সাথে বেঁধে রাখে 10 কেজি মিষ্টি পানিতে ফেলে দিয়ে যখন পেছন দিকে হাঁটা দিয়েছেন তখনই শুনতে পান পেছন থেকে কেউ একজন সুন্দর করে সালাম দিয়েছে। সালাম শুনে মাহিনের বাবার সেই কথাটা মনে পড়ে যায়, জিনটা বলেছিল যে যদি কেউ পেছন থেকে সালাম দেয় তাহলে শুধু পেছনে ফেরা যাবে, অন্যথায় পেছনে ফেরা যাবে না। মাহিনের বাবা পেছন ফিরে যখন তাকিয়েছেন তখন দেখতে পান পুকুরে শত শত বিশাল দেহী অবয়ব দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের শরীরে বড় বড় লোম আছে বলে মনে হচ্ছে, মাথার 2 পাশে লম্বা মোটা 2টো শিং। এটা দেখে মাহিনের বাবা বেশ ভয় পেয়ে যায়। তখনই সেই অবয়বগুলোর মধ্যে একজন মাহিনের বাবার নাম ধরে বলে ওঠে, এবারের মতো তোর ছেলেকে ক্ষমা করে দিলাম, শুধুমাত্র আমাদের রাজা উনি ভালো জিন, তা না হলে পানির জগতে বন্দী হওয়ার পর জীবিত ফেরত দেয়ার নজির এটা 1 লক্ষের মধ্যে একটা ঘটে। আমাদের রাজা সাহেব আমাদেরকে অনুরোধ করেছেন, রাজার কথা আমরা ফেলতে পারি না। তবে মনে রাখিস আজকের পর তোর ছেলে যদি এই পুকুরের ধারের কাছে যদি আসে তাহলে কিন্তু আমরা রাজাকে দেয়া সেই অনুরোধ আর রাখতে পারবো না, এই পুকুরের ধারের কাছে যেন তোর ছেলে না আসে। এই কথা বলে সেই অভাবটা আবারও মাহিনের বাবাকে উদ্দেশ্য করে বলে, যা এখন পেছন দিকে না থেকে সোজা বাড়িতে চলে যাবি, আর তোর ছেলেকে কালকে যথাসময়ে ফেরত দিয়ে দেবো, যে সময়ে ফেরত দেওয়ার কথা আমাদের রাজা বলেছেন। তো এসব কথা শুনে মাহিনের বাবা সেখানে এক মুহূর্ত না থেকে সোজা বাসায় চলে আসেন। পরদিন জোহরের আজানের সাথে সাথে সকলেই দেখতে পায় যে মাহিন পানির নিচ থেকে ভেসে উঠেছে। এটা দেখার সাথে সাথে মাহিনের বাবা লাফ দিয়ে পানিতে নেমে পড়েন এবং অজ্ঞান অবস্থায় মাহিনকে বাসায় নিয়ে আসেন। জোহরের আজানের আগ থেকেই পুকুরের আশেপাশে অনেকেই দাঁড়িয়েছিলেন যে আসলে কি হয় দেখার জন্য। তো আসলেই মাহিন ভেসে ওঠে। তো বাসায় আনার পর 3 দিন অনেক চেষ্টার পর মাহিনের জ্ঞান ফেরত আসে। তবে এই পুরো সময় যে মাহিনের সাথে কি হয়েছে মাহিন কিছুই বলতে পারে না, শুধু বলতে পারে যে হ্যাচকা টানে তাকে নিচে নিয়ে যাওয়ার পর তার আর কিছু মনে নাই। এরপর সে দেখছে যে সে বাড়িতে আছে। এর ভিতরে এত কিছু হয়ে গেছে, সে যে জিনেদের জগতে চলে গিয়েছিল এই বিষয়ে আসলে তার কোনো আইডিয়াই নেই। আল্লাহর রহমতে মাহিন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে নাকি এখনো জীবিত আছে এবং স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। তো এই ঘটনাটা বেশি জানাজানি হয়ে গেলে এই মাহিনকে অনেকে বিরক্ত করতে পারেন, এই জন্য গ্রামের নামটি বলা হয়নি। এটাই ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালো দলে আছেন। আমার নাম হচ্ছে রিপন, আমি আদিতমণি লালমেহাট থেকে বলতেছি। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আরিয়ান। তার বাড়ি হচ্ছে রাজশাহীর পুঠিয়া এলাকায়। তো আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, রাজশাহীর পুঠিয়া বা চারঘাট এলাকার দিকে গেলে দেখবেন যে রাস্তার দুই পাশে মাইলের পর মাইল শুধু কলা বাগান। দিনের বেলায় এই বাগানগুলো দেখতে খুব সজীব মনে হলেও রাত গভীর হলে এই বিশাল বড় বড় কলা বাগানের পাতাগুলো বা গাছের পাতাগুলো যখন বাতাসে নড়ে, তখন মনে হয় যে হাজার হাজার অশরীরী হাত দিয়ে কাউকে ডাকতেছে। তো এই ঘটনাটা ঘটেছিল আরিয়ানের বড় ভাই আরশাদ আলীর সাথে বছর দুয়েক আগের এক ভাদ্র মাসের ভ্যাপসা গরমের রাতে। আরশাদ ভাই যখন রাজশাহী শহরের একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, কাজ শেষ করে তিনি গ্রামে ফিরতে ফিরতে সেদিন রাত প্রায় 1টা বেজে গেল। তো শহর থেকে তার গ্রামে ঢোকার শর্টকাট রাস্তা ছিল একটা বিশাল কলা বাগানের মাঝখান দিয়ে। রাস্তাটা অবস্থা খুবই একটা ভালো ছিল না, তাই তিনি সাইকেল চালিয়ে খুব সাবধানে যাচ্ছিলেন। তো অমাবস্যার কাছাকাছি রাত হওয়ায় চারপাশে গুটগুটে অন্ধকার। শুধু তার হাতে থাকা টর্চের আলোটা কুয়াশা আর অন্ধকারের দেয়াল ভেদ করার চেষ্টা করতেছিল। তো বাগানটার ঠিক মাঝখানে আসতেই আরশাদ ভাই অনুভব করলেন বাতাসের গন্ধটা হঠাৎ করে বদলে গেছে। কলা পাতার যে একটা মিষ্টি ঘ্রাণ থাকে, তার বদলে একটা পচা গোবর আর কাঁচা মাংসের উদ্ভট গন্ধ যেন তার নাকে এলো। তো তিনি হঠাৎ দেখলেন রাস্তার ঠিক মাঝখানে একটা বিশাল কলা পাতা নুয়ে পড়ে আছে। তো তিনি সাইকেল থামিয়ে পাতাটা সরাতে চাইলেন, যেহেতু তাকে সেই পাতাটা সরিয়ে রাস্তা দিয়ে আসতে হবে। এখানে আসলে একটা কলার গাছ নুয়ে পড়ছে, একটা কলার পাতা না, কলার গাছ নুয়ে পড়ছে। তো কিন্তু তিনি যখন এই পাতাটা বা সেই গাছটাকে সরাতে চাইলেন, তো তিনি অনুভব করলেন ওটা কোনো পাতা নয় বা ওটা কোনো গাছ নয়, ওটা একটা বিশাল লিকলিকিয়ে ঠান্ডা একটা চামড়ার একটা অনুভব তিনি করলেন। তো আরশাদ ভাই এরকম একটা অনুভব করার পর তিনি চমকে উঠলেন এবং তার কাছে হাতে থাকা টর্চ লাইটটা দিয়ে তিনি দেখার চেষ্টা করলেন। তো তিনি যা দেখলেন, এতে করে তার মানে সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে একটা বিশাল আকার অবয়ব কলা গাছগুলোর ডগায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরটা একদম কলা পাতার মতো সবুজ আর কোঁচকানো, কিন্তু মুখটা মানুষের মতো নয়। তার চোখ দুটো ছিল একদম ছোট ছোট আর জ্বলন্ত কয়লার মতো লাল। তো সেই অবয়বটা আরশাদ ভাইকে দেখে একটা বীভৎস হাসি বা অট্টহাসি দিল। সেই হাসিটা কোনো মানুষের ছিল না। তিনি দেখলেন যে সেই কলা গাছে যেন মরমর করে ভেঙে পড়তেছে। তো এটা দেখে আরশাদ ভাই সাইকেল ফেলে দিলেন একটা দৌড়। তিনি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যান এবং যার কারণে তিনি সেই সাইকেলটা ফেলে প্রচন্ড দেন একটা দৌড়। কিন্তু রাসেল ভাই, রহস্যের ব্যাপার হলো তিনি যতই দৌড়াচ্ছেন রাস্তা যেন শেষই হচ্ছে না। সেই কলা বাগানটা প্রায় আপনার হচ্ছে 300 মিটার হবে, এরকম একটা লম্বা একটা কলা বাগান ছিল। রাস্তার দুই পাশে 300 মিটার ছিল। তো আশার ভাই যখন দৌড়াচ্ছেন, তার কাছে মনে হচ্ছে যে তিনি 300 মিটারের জায়গায় তিনি 600 মিটার দৌড়াচ্ছেন, কিন্তু তারপরও যেন রাস্তা শেষ হচ্ছে না। তিনি দেখলেন যে কলা বাগানটা যেন জ্যান্ত হয়ে আরো মানে বেশি বেশি জ্যান্ত হচ্ছে। তো কলার পাতাগুলো লম্বা হয়ে রাস্তার দুপাশ থেকে তাকে জাপটে ধরার চেষ্টা করতেছে এবং রাস্তাগুলো যেন সেই কলা পাতা এত পাতাগুলো এত লম্বা লম্বা যেন রাস্তাটাই সামনে গিয়েছে দেখা যাচ্ছে না, এত এত চিকন বা এত সরু করতেছে রাস্তাটা সেই কলা গাছগুলো। তো হঠাৎ তিনি দেখলেন তার সামনে একটা কুঁড়ো ঘর। তিনি বেশ অবাক হলেন, কারণ তিনি এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করেছেন দিনের বেলায়, রাতের বেলাও যাতায়াত করেছেন, হয়তো বা গভীর রাতে যাতায়াত করেননি, কিন্তু তিনি কখনো তো রাস্তার মাঝখানে কোনো কুঁড়োঘর দেখেননি। কিন্তু এই কুঁড়োঘর কোথা থেকে আসলো? তো তিনি চিন্তা করলেন হয়তোবা কেউ যারা কলা পাহারা দেয় তারা হয়তোবা কুঁড়েঘর বানাতে পারে। তো তিনি এই চিন্তা ভাবনা করে তো এটাও তিনি ভাবলেন যে হয়তো সেখানে কোনো মানুষ থাকতে পারে, যার কারণে তারা তাদের প্রয়োজনে হয়তো এখানে একটা কুঁড়েঘর বানিয়েছে। তো তিনি চিন্তা করলেন যে
হয়তো এখানে কোনো মানুষ থাকবে। তো তিনি যান প্রাণ বাঁচাতে সেই কুড়েঘরের কাছে গেলেন এবং কুড়েঘরে যে ডাক দিলেন কাউকে যে কেউ আছেন কিনা, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিল না, মানে কোনো উত্তর দিল না। তিনি ভাবলেন যে হয়তো ঘরের ভিতরে যিনি আছেন তিনি হয়তো ঘুমাচ্ছেন, যেহেতু রাত অনেক হয়েছে। তো তিনি ঘরে ঢুকলেন, কিন্তু ঘরের ভিতর তিনি দেখলেন যে মেঝের উপর শত শত কলার থল পড়ে আছে, আর সেগুলো থেকে টক টক করে রক্ত, লাল রক্ত ঝরতেছে, আর কোনো মানুষ সেখানে নেই। তো এটা দেখে তো তিনি ভীষণ ভয় পেলেন এবং তিনি আরও দেখলেন যে ঘরের কোনায় এক সেই সবুজ অবয়বটা, যেই সবুজ অবয়বটা তিনি কলা গাছের সাথে মিশে থাকার মতো একটা অবয়ব দেখেছিলেন, সেই অবয়বটা দেখেন যে সেই ঘরের এক কোনায় বসে আছে। সে এবার তার লম্বা জিভটা বের করে মেঝেতে পড়া রক্তগুলো চাটতেছে। সে আরশাদ ভাইয়ের দিকে তাকিয়ে খসখস গলায় কিছু একটা বলল। আরশাদ ভাই এরকমটা শুনলেন যে, আজ তুই আমার বাগানের সার হবি, তোর রক্ত দিয়ে আমি তোর কলা গাছগুলোকে লাল করব। এই ধরনের কিছু একটা আরশাদ ভাই শুনলেন। তো আরশাদ ভাই দেখলেন যে তার নিজের শরীরের চামড়া ধীরে ধীরে সবুজ হতে শুরু করেছে এবং তার পা দুটো শিকড়ের মতো মাটির নিচে ঢুকে যাচ্ছে। আরশাদ ভাই যখন নিজের শেষ শক্তি দিয়ে তার পকেটে থাকা একটা লোহার চাকু, যা দিয়ে আসলে সে কলা কাটতো, বা সেই ইয়াটা বের করলেন, মানে যেটা প্রয়োজনে আর কি, সবসময় প্রয়োজনে তার কাছে একটা চাকু থাকে। তো তিনি সেই লোহার চাকুটা বের করলেন এবং লোহাটা বের করতেই সেই ঘোড়ার সেই অবয়বটা একটা বিকট চিৎকারের সাথে ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। আরশাদ ভাই দেখলেন তিনি আসলে রাস্তার ধারে একটা ডোবায় কাদার ভিতরে আটকে পড়ে আছেন এবং তার তার সারা শরীরে কলার কষের মতো কালো কালো দাগ বসে গেছে। তো আরশাদ ভাই দেখলেন তিনি যখন তার, মানে এতক্ষণ মনে হয়েছিল তিনি একটা ঘোরের মধ্যে ছিলেন, এখন যখন তার ঘোরটা ফিরল, তিনি দেখলেন যে দূর দূরান্ত পর্যন্ত কোনো কলা গাছ নেই। তো যখন তিনি অনুভব করলেন তিনি একটা ফাঁকা প্রান্তরে, যে মানে রাস্তার পাশে একটা ডোবার মধ্যেই পড়ে আছেন। তো সেখান থেকে উঠে তিনি স্থানীয়ভাবে আসলে সে সময় এত রাতে কাউকে পাবেন না, তো তিনি তার বাসার উদ্দেশ্যে, তিনি যদি রাস্তা চেনেন, তো বাসার উদ্দেশ্যে রওনা দেন এবং তিনি বাসায় যাওয়ার পর অজ্ঞান হয়ে যান। তো বাসার লোকজন যখন তাকে আপনার হচ্ছে জ্ঞান ফেরায় এবং জিজ্ঞেস করা যে কি হয়েছে, তখন তিনি বলেন যে এই ধরনের ঘটনা ঘটেছিল। তো পরের দিন যখন তার সেই সাইকেলটা যেখানে ফেলে দিয়েছিলেন, তিনি যেহেতু আসলে ওইভাবে মধ্যবিত্ত ছিলেন না বা টাকা পয়সা ছিল না, যার কারণে তার কাছে সাইকেলটা ছিল একমাত্র সম্বল যাতায়াতের। তো তিনি সেই সাইকেলটা যখন খোঁজখবর নিতে যান, তখন দেখেন যে সেই সাইকেলটা যেখানে ঘটেছিল, মানে যেখানে তিনি প্রথম সম্মুখীন হয়েছিলেন ঘটনা, সেই কলা বাগানের এক সাইডে তার সাইকেলটা পড়েছিল। তো পরবর্তীতে সে সাইকেলটা নিয়ে আসা হয় এবং এরপরে আরশাদ ভাই প্রায় টানা 3 দিন জ্বরে ভুগেছিলেন এবং তিনি অসুস্থ ছিলেন। তো পরবর্তীতে এলাকার হুজুরের কাছ থেকে যখন পানি পড়া নিয়ে আসা হয়, তো পানি পড়ার খাওয়ার পর তিনি সুস্থ হন। তো এই ছিল রাসেল ভাই ছোট্ট একটা ঘটনা। আরশাদ ভাই আসলে তিনি খুবই অবাক হয়েছিলেন, বা আমি এই ঘটনা আসলে খুবই অবাক হয়েছি যে কলা বাগানের পাশ দিয়ে গেলে আসলে কলা, মানে একটা অবয়ব কলা বাগানের মতো করে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। তো এই জিনিসটা আমার কাছে, মানে ঘটনাটা খুবই ভালো লেগেছে, যার কারণে আমি চিন্তা করলাম যে রাসেল ভাই আপনার কাছে আমি ঘটনাটা শেয়ার করি। তো রাসেল ভাই এই ছিল ঘটনা, যদি ভালো লাগে থাকে অবশ্যই ঘটনাটা শেয়ার করবেন। আর যারা রাজশাহীতে থাকেন তারা যদি এই কলা বাগানগুলোতে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে আমার ঘটনাটা একত্রিত করেন বা মেলানোর চেষ্টা করেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে ঘটনাটা কতটুকু সত্য। তো এখানে রাসেল ভাই আরশাদ ভাইয়ের আরিয়ান যেটা জানিয়েছে যে আরশাদ ভাইয়ের যে পায়ের আমাদের পায়ের পাতাগুলো, যে ওনার যে সে অবয়বটা সামনে পায়ের পাতাগুলো কলা গাছের না শিকড়ের ন্যায় হয়ে গিয়েছিল। তো তার সচেতন, তিনি যখন সেই মানে জ্ঞানে ফিরেন এবং তিনি বা তার পরিবার অনুভব করেন যে তিনি সেই আশরাফের পায়ের পাতাগুলো
দেখেন যে সেগুলো আসলে শিকড়ের ন্যায় মনে হয় একটা ছাপ আছে। এখন পর্যন্ত নাকি সেই পায়ের ছাপটা স্পষ্ট দেখা যায় যে কলা গাছের যে শিকড়ের যেরকম ছাপ ওইরকম আর কি, তার পায়ের দিকে তাকালে ওই ধরনের একটা কি বলে ট্যাটু করার মতো একটা দেখা যায়। তো এটা আসলে এখন পর্যন্ত মিশে নাই, এটা নাকি এখনো স্পষ্ট আসে। তো স্থানীয়রা আসলে এই কলা বাগানে অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন। তো আরিয়ান আমাকে সেই ঘটনাগুলো পাঠাতে চেয়েছে, আমি চেষ্টা করবো পরবর্তী এপিসোডে আপনাকে ঘটনাগুলো পাঠানো। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। মনিরুজ্জামান, উত্তর থেকে আসছি। যে আপনারা আমাদের যে ডিয়াবাই নিয়ে ঘটনা, আমাদের ডিয়াবাইতে যে একটা নদী আছে সেটা সবাই হয়তো চেনে, এটার নাম পুরাটা আমি বলতেছি না। তো আমরা একসময় আমরা অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, সবাই মিলে আড্ডা দিতাম। তারপর আমরা একদিন ওই ডিয়াবাই নদীতে গিয়েছিলাম গোসল করতে। তো গোসল করতে যাওয়ার সময় আমরা সবাই গেছি, 23 জন। আমরা মনে আছে আমার যে 23 জন গেছিলাম, এটা সম্ভবত 2007-এর ঘটনা। আচ্ছা, তারপর আমরা যখন গোসল করছিলাম তখন আমরা ওইখানে দেখতে পেলাম যে পানিগুলো অনেক বাইরে বাইরে করতেছে। বাইরে বাইরে করে আমরা তো করতেছি না, যে আমরা ভাবতেছিলাম যে আমরা যেহেতু 23 জন পোলাপান, আমরা অনেক দাপাদাপি করতেছি, তাই হয়তো পানিটা বাইরে আছে। তো 2-1 মিনিট পর আমি করলাম যে আমার পায়ে বলেন। আমার পায়ে কেউ টান দিচ্ছে। তো আমি পানির নিচে চলে গেছি। তো টান দেওয়ার পর আমি খেয়াল করলাম, দেখলাম যে একটা মহিলা বসা আর 2টা লোক আমার পাও ধরছে। তো মহিলাটা আমি একদম কানলি খেয়াল করেছি যে মহিলার সাদা কাপড় পরে একটা চেয়ারে বসে আছে, চেয়ারটা একদম ঝকঝক করছে। তো ওই 2টা লোক যখন আমার পায়ে ধরছে, তো আমি অনেক চেষ্টা করতেছিলাম, অনেক চেষ্টার পর আমি ছুঁইটা আমি একদম উপরে চলে আসছি। তারপর আমার একটা ফ্রেন্ড ও নিচে ডুব দিচ্ছে। তো ও ডুব দেওয়ার পর আমার ওই ফ্রেন্ডটাকে আর পাইনি। তো আমরা পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর আমরা রাত্রেবেলা ওর মামাকে বলেছি ঘটনাটা। রাত্রেবেলা ওর মামা যখন গিয়েছে ওইখানে গিয়ে ওর মামাকে বলা হয়েছে যে ওনারা জাল দিয়ে আগে খুঁজছে। তারপর ওর মামা শুনতেছে যে কেউ বলতেছে যে তোরা খুঁজিস না, যা হওয়ার হয়ে গেছে, সকালেই তোরা ওটা পাবি। তো ওর মামা যখন এইটা শুনলো, তারপর ওর মামা অনেক ভয় পেয়ে যায়, আর ওনারা পরে খোঁজে নাই। তারপর সকালবেলা ওনার লাশটা উপরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আবারও প্রথম অতিথির কাছে চলে যাব তার ঘটনার জন্য, এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনবো। ধন্যবাদ রাসেল ভাই আবারও সুযোগের জন্য। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2015 সালের ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। আমি তখন একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আমি চাকরি করতাম। তো হঠাৎ এটা জুলাইয়ের দিকে ঘটনাটা। তো আমার হঠাৎ খুব বেশি শরীর খারাপ করে না, বাট ওই সময়টাতে হঠাৎ কেমন অনেক জ্বর হয়েছিল। অনেক জ্বর মিনস অনেক জ্বর। আমি বাসায় জানাইনি, যে আমাকে বললে হয়তো আম্মু টেনশন করবে। দ্যাটস ওয়াই ঢাকার বাইরে থেকে যদি এরকম বলি তাহলে হয়তো অ্যাজ এ গার্জিয়ান তারা তো টেনশন করবে। দ্যাটস ওয়াই তাদেরকে আমি বলিনি। তো যাই হোক, আমি যে রুমটাতে থাকতাম স্টিল নাও আমি ওই বাসাতেই আছি। আমার রুমমেটরা হয়তো ঘটনাটা শুনছে। তো যাই হোক, তখন আমার পাশের যে বেডমেট ছিল উনি ছিল পার্থ সারথী নাম। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি একটু রাতে দেখেন, আমার প্রচুর জ্বর হয়েছে, তো যদি কোনো প্রবলেম হয়, আমি যদি না বুঝতে পারি, আপনি একটু টেক কেয়ার করেন আমাকে। প্রবাবলি তখন রাত 2:30 থেকে 3টা বাজে। আমি রিয়েলাইজ করলাম আমার ঘাড় থেকে মাথা পর্যন্ত ভারী হয়ে গেছে। আচ্ছা, আমি আগের একটা এপিসোডে বলেছিলাম যে এরকম আমার পিছনে ভারী হয়ে গিয়েছিল, সেটার মতনই ঘটনাটা, বাট আমার ঘাড় থেকে মাথা অব্দি ভারী হয়ে গেছে। তো আমি ঘুমে প্রচুর জ্বর হয়েছে, সে ভাবলাম হয়তো জ্বর হয়েছে, এই কারণেই আমার এরকম শরীরটা ভারী হয়ে গেছে, এইখানে ভারী হয়েছে। কিন্তু যখন রিয়েলাইজ করলাম ইভেন দেখলাম যে টোটাল হচ্ছে 3 জন। আমি যদি নাম উল্লেখ করি, একজনের নাম হচ্ছে ফয়সাল, আর ছোট্ট একটা মেয়ে এসেছিল নাম হুমায়রা। বাট ওদের মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, বাট ওদের অবয়ব ও যে আমার পাশে বসে আছে, হুমায়রা আমার ডান হাত ধরে টানাটানি করছিল এবং 2 জন বসেছিল। তো হোয়াট এভার, ওরা হচ্ছে আমার সাথে সবকিছু শেয়ার করে, যে আমি কি করি না করি সবকিছু ওরা বলে দিচ্ছে। আমি এই জায়গায় কাজ করি, আমি এই কাজ করি, এখানে গিয়েছি, সেখানে গিয়েছি, সবকিছু ওরা আমার সাথে বলছে। তো আমি সবকিছু বললাম হ্যাঁ ঠিক আছে।
আমি ওই সময় চিন্তা করার চেষ্টা করলাম যে এটা কি অতিরিক্ত জ্বরের কারণে আমার হচ্ছে কিনা, কিন্তু আমি যখন আবারও দেখলাম যে ওই অবয়বগুলো বোঝা যাচ্ছে যে কেউ তারা 3 জন আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তারা 3 জন আছে, বাট কারো মুখ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো ফয়সাল আমাকে বলছে যে তুমি আমার সাথে চলো, তুমি তো অনেক মিষ্টি, আমি পার্সোনালি মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো ও বলছে আমার আম্মু খুব ভালো মিষ্টি রান্না করে, তো আমাদের সাথে চলো তুমি, তোমাকে মিষ্টি খাওয়াবো। পরে আমি বলছি যে ভাইয়া আমি তো যেতে পারবো না, আমার তো শরীর প্রচুর খারাপ, ও খুব খারাপ, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। বিলিভ ইট অর নট ভাইয়া, ও আমার কপালে বললো যে তুমি দেখো এখন তোমার জ্বর আছে কিনা। তখন আমি আমার কপালে যখন ও হাতটা রাখলো, কপাল থেকে ঠিক আমার নাক পর্যন্ত ও হাতটা জাস্ট বুলিয়ে দিল, এবং বুঝলাম যে আমার ওইখান থেকে পর্যন্ত আমার কিছু একটা এসেছে। আচ্ছা, এবং সাথে সাথে আমার শরীর হালকা, প্লাস হচ্ছে আমার জ্বর চলে গেল। আমি জ্বরের কারণে আমি মাথা তুলে কথা বলতে পারছিলাম না, এরকম একটা হয়েছিল। ও আমার সাথে অনেক ধরনের কথা শেয়ার করতে লাগলো, ইভেন ওরা 3 জনে খুব, এবং হুমায়রা নামে যার কথা বললাম যে ওদের বোন ছিল ও হুমায়রা, ও বলছে যে চলো ভাই আমাদের সাথে চলো যাই। তো ওরা খুব রিকোয়েস্ট করছিল, এবং একটা সময় বললো যে তুমি ইন্টারমিডিয়েটে 2nd ইয়ারে আমি একটা গজলকে আমার ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, ওই গজলটা তুমি বলো এবং সম্পূর্ণটা উর্দুতে বলবা। আমি তখন ওদেরকে বললাম আমি তো উর্দু জানি না, আমি কিভাবে বলবো। বিশ্বাস করেন ভাইয়া, সেটা জানি না ওই মুহূর্তে কি হয়েছিল, আমি উর্দুতে সম্পূর্ণ গজলটা ওকে নিজে বলে ফেললাম। আমি খুব মানে সারপ্রাইজ হলাম সকালে যে আপনি সেটা বুঝতেও পারছেন, আপনার সেন্স ছিল, মানে আপনি বুঝতে ছিল। আমি কথা বলছি তাদের সাথে, হুমায়রা আমার হাত ধরে টানছে, আমার হাত নড়ছে, আমি সেটা রিয়েলাইজ করেছি। পরে যখন ফাইনালি বললো যে তুমি যদি আমাদেরকে বিশ্বাস করতে না পারো, জাস্ট তোমাকে নিয়ে যাবো এবং রেখে যাব। তো ওকে বলেছি যে ভাই আমি আমার আম্মুর পারমিশন ছাড়া কোথাও যাইনি, ইভেন যেখানেই যাই আমি আম্মুকে বলে যাই, অতএব আমি আম্মুকে যদি বলে উনি আমাকে পারমিশন দেন দেন আমি যাব। তো ওরা খুব রিকোয়েস্ট করার পরে পরবর্তীতে ওরা আমাকে নিতে পারেনি, ইভেন আমিও যাইনি। পরে বললো যে ওরা যাওয়ার আগে জাস্ট একটা কথা আমাকে বলে গেল যে কথাটা তুমি কারোর সাথে শেয়ার করো না। পরে আমি বলেছি যে আমি আমার মাকে বলবো। তো ওরা বলেছে ঠিক আছে তুমি তোমার শুধু মাকে বলবা। কিন্তু যখন সকাল হয়েছে আমার তো জ্বর নেই স্টিল না, ওই সময়ের পর থেকে আমার আর জ্বর আসেনি, ইভেন তারপরে জ্বর আসেনি। আমি সকালে আমার চাচাতো ভাই আছে, উনি হচ্ছে আমার আব্বুর চাচা ছেলে, ওই হিসাবে আমার এক চাচাতো ভাই। তো ওনাকে আমি সাথে সাথে সকালে ফোন দিই যে ভাইয়া এরকম ঘটনা। তখন উনি আনফরচুনেটলি ফোনটা রেখে গিয়েছিলেন, কিন্তু ফোনটা ভাবি ধরেছিল এবং বলেছিল যে ঠিক আছে আমি তোমার ভাইকে বলে দিচ্ছি। তো ভাইয়া আমাকে ফোন দিলেন, বললো যে রাতে এসে ফোন দিব। তো রাতে টোটাল ঘটনাটা আমি শেয়ার করি ভাইয়ের সাথে, ভাই এরকম ঘটেছে, আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে। তো পরে ভাইয়া বললো যে যতটুকু আমি যার কথা বলছি উনি এই বিষয়ে বেশ মানে জানাশোনা একজন লোক, আমি এই কারণে ওনার সাথে শেয়ার করেছি ঘটনাটা। তো উনি আমাকে বললেন শুভ যতটুকু ঘটেছে আমার কাছে মনে হয়েছে এটা খারাপ কিছু না, বাট মাইন্ড ইট তুমি কখনোই ওদের সাথে বাইরে যাবা না, যদি যত রিকোয়েস্টই করুক তুমি তো ওদের সাথে বাইরে যাবা না। আর একটা জিনিস আমার নিষেধ আছে ব্যক্তিগতভাবে, যে এমন হয় আমি যে বাসাতে থাকি আসলে আমার অর্ধেকটা মানে আমার থাকার সামনে হচ্ছে সাজ, তো সেই ক্ষেত্রে অফিস থেকে বাইরে থেকে জাস্ট খালি গায়ে বাইরে যাওয়ার একটা অভ্যাস ছিল। আমি অফিস থেকে এসে হয়তো 7:30 7টা বাজে গরমের মধ্যে হয়তো খালি গায়ে গিয়েছি, বা রাতেও ফোনে যখন কথা বলতে বলতে যাই। আমার এটা নিষেধ আছে যে খালি গায়ে যেন আমি বাইরে না যাই, এটা আমার নিষেধ আছে। বাট ওইরকম ভাবে গেছে। উনি জিজ্ঞেস করেছিলেন তুমি কেন এটা করেছো, এটার কারণে ওরা মানে হুমায়রা এবং ফয়সাল ওরা কিন্তু আমাকে বলেছে যে তুমি রাতে সাদে যাও, সাদে গিয়ে কথা বলো। তো এরকম ঘটার পরে তার মধ্যে ভিতরে আর কিছু ঘটেনি। সেকেন্ড টাইম আফটার 2 or 3 months এগো, তারপরে আমার কাছে সেম ওরা তখন 2 জন এসেছিল, ফয়সাল এবং যেই আরেকজন যে ছেলে ছিল ওর নামটা আমার খেয়াল নেই, এবং সেম ইনসিডেন্ট যে তুমি তো কথা দিয়েছিলে আমাদেরকে যে তুমি তোমার মাকে ছাড়া কাউকে বলবো না, তুমি কেন তোমার চাচা ভাইকে কেন তুমি বললে এটা। তো আমি বললাম যে আসলে আমি জিনিসটা বুঝিনি, এবং ওনার সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি, আমার সাথে কিছু ঘটলো ওনার সাথে শেয়ার করি। তো ওরা খুব ফোর্স করেছিল তখন যে চলো আমার সাথে এখনই যাই, তোমাকে আবার রেখে যাব। আমি তখনও ডিসএগ্রি হই, আমি যাব না, এবং ইভেন যদি যাই আমার সমস্যা হবে। তো ওরা বলছে যে ফুল সিকিউরিটি আমরা দিব, তোমার কোনো সমস্যা নেই। ওরা কিন্তু কথাগুলো মানে বলছে যে বাংলা উর্দু কম্বিনেশন এরকম একটা বিষয়। তো আমি যাইনি, এবং ও একটা লাস্ট যাওয়ার সময় বলে ঠিক আছে তুমি হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, দেন
নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় তুমি যদি আমাদের ডাকো, আমরা সে তোমার প্রবলেমস বা তোমার কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ করবো। তুমি আমার উপর বিশ্বাস রেখো। আসলে হয়েছিল আমার ঘটনাটা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর লিসেনারদেরও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা বলা শুরু করতে চাই আজকে। আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি দুবাইতে, ইউএইতে, দুবাইতে আছি। এখানে একটা কোম্পানিতে জব করতেছি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, এই ঘটনাটা আসলে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার নিজের সাথে। এটা আসলে বাংলাদেশে থাকার সময় আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা আমার যতটুকু মনে হইতেছে যে 2010 সালের দিকে ঘটনাটা হয়েছে আমার সাথে। তো তখন আমার লিভার একটা সমস্যা ছিল, অনেক বড় সমস্যা ছিল আমার লিভারে। তো অনেকেই বলছে আমি মারা যাব, আমার লিভার অনেক সমস্যা হয়ে গেছে। তখন আমার দাদি ছিল, মনে ছিল, আম্মু, সবাই অনেক ভেঙে পড়ছিল যে আমরা 3 ভাই, আমি সবার ছোট। তখন আমাদের ফ্যামিলির অবস্থা অত ভালো ছিল না। যাই হোক, সবাই ভাবছিল আমি মারা যাবো, হয়তো আমার লিভার খারাপ হয়ে গেছে এরকম। তো আমাদের এলাকাতে একটা ডাক্তার ছিল, ওনার মাধ্যমে যাই হোক ঢাকাতে গেলাম। ওনার এখানে চিকিৎসা করার মাধ্যমে আমি মোটামুটি সুস্থ হই। তো অসুস্থতার কারণে আমি অনেকদিন আমার স্কুলে, গ্রামে যে স্কুলে, ওই স্কুলে যাইতে পারিনি। তো আমি যেদিন আসছিলাম ঢাকা থেকে, ওই দিনের ঘটনা এটা। তো তখন হয়েছে কি, আমাদের, আমি ক্লাস 5-এ পড়ি তখন আমাদের প্রাইমারি স্কুলগুলোতে বঙ্গবন্ধু মিনি ফুটবল কাপ শুরু হয়েছিল ওই সময় থেকে, আমাদের সময় থেকে আমার মনে আছে। তো আমি যখন আসছি গ্রামে, আপনার মনে থাকে সবার হয়তো, গ্রামে আমরা এখন ভোরে সকালে ঘুম থেকে উঠে, এখন হয়তো অনেক লেট হয়ে আমাদের গ্রামের ছেলেমেয়েরা উঠে, আমরা অনেক ভোরে উঠতাম আমাদের সময়। তো আমি সকাল ভোরে ফজর নামাজের আজানের কিছুটা আগে উঠে গেছি। তো তখন আমাদের গ্রামের আমার একটা বন্ধু ছিল, ওর নাম রনি। ও ওই সময় থেকেই ওর কিছুটা প্রবলেম ছিল, হাতে তাবিজ তোমার দিয়ে ও আমাদের সাথে স্কুলে যাওয়া আসা করতো, প্রাইমারি স্কুলে। যখন আমাদের ওই দিকে একটা কি বলে এরকম সাঁকু আছে আর কি, নিচে দিয়া নদীর মতো বলা যায়, এটা কি খাল বলি আমরা, খাল আছে একটা সাঁকু। ওইখানে অনেক খারাপ ওই জায়গাটা, সবাই বলে। অনেক মানুষ আছে এরকম যে ওদেরকে ওইখানে পালাই দিচ্ছে বা কিছু হয়েছে, জিনের সমস্যা হয় ওইখানে, জিনে ধরে এরকম। যখন আমরা একসাথে স্কুলে যাইতাম সবাই একসাথে, যে আমার বন্ধু আছে একটা পাহাড়, আবার নাছির, স্কুলের ফ্রেন্ড আর কি, রূপক, রনি, আমরা একসাথে যাওয়া আসা করতাম বেশিরভাগ সময়। আমরা লক্ষ্য করতাম রনি, ও যে সময় আমরা আসা যাওয়া করি, আসা যাওয়ার সময় ওই সাঁকুরের সামনে আসলে ওইভাবে তাকায় থাকতো গাছের দিকে। যাই হোক, অনেকবার ওরা বারণ করার পরেও শুনতো না, এরকম করতো, দাগায় থাকতো, এইভাবে চোখ তাকায় আমাদের দিকে তাকায় থাকতো। ওরে নিয়ে যাইতাম স্কুলে, ওইখানেও বসে থাকতো, আবার আসার সময় ওইখানে আসলে এইভাবে তাকায় থাকতো। যাই হোক, এগুলা করতো। একদিন সকাল ভোরে আমি ঘুম থেকে উঠে গেছি ফজর নামাজের আগে। তখন হইতো কি, আমরা সকালে গ্রামে যারা আছে সবাই মিলা সুপারি খুঁজতে যাইতাম। আমাদের এখানে সুপারি বাগানে সুপারি খুঁজতে যাইতাম, তখন সুপারির সিজন। তো আমরা সুপারি খুঁজতে সুপারি বাগানে গেছিলাম, আমি গেছিলাম। তো ওইখানে সুপারি খুঁজতেছিলাম, সুপারি খুঁজে আমি রোডের এক সাইডে আসছিলাম। তো আমাদের বাড়ি থেকে রোডের একটু অপোজিট সাইডে বাগানটা একটু বড়, ওটারে একটু খারাপ বাগান বলে, আমি ওইখানে সুপারি একটু খুঁজতে খুঁজতে ওইখানে চলে গেছি।
তো এখানে চলে যাওয়ার পরে একটা গাছ থেকে অজর সুপারি পড়তেছে, আমি দেখতেছি। তা আমি সুপারি পড়তেছে, আমি নিতেছি, সুপারি পড়তেছে, আমি নিতেছি, নিতে নিতে অনেকগুলো সুপারি হয়ে গেছে আমার। তখন হয়তো কি ওই সুপারিগুলো এরকম যে পুরা ঠিক না, সুপারিগুলা বাদুরের ছোড়ার মতো এরকম সুপারি আর কি। তো অনেকগুলো সুপারি হওয়ার পর কোথায় থেকে যেন রনি চলে আসতো এখানে। আমার বন্ধু, ওই যে যার কথা বলছিলাম, সেইভাবে তাকায় থাকতো। ও কোথা থেকে চলে আসছে, তা আমি দেখি ও আসতেছে। তা আমি আরো জলদি জলদি নিতেছি, আমার পরনে লুঙ্গি ছিল তখন হয়তো মা। তো আমি জলদি জলদি নিতেছি লুঙ্গির মধ্যে সুপারি, নিতে নিতে অনেক সুপারি হয়ে গেছে, কিন্তু কাছেও এত সুপারি নেই। আমি ভাবি নেই তখন, আমার মাথায় এইটা নেই এত সুপারি আসে কই থেকে। আর যাই হোক, কোথা থেকে ও চলে আসছে, ও রনি যার কথা বলছে আমার বন্ধু। তো আসছে, ওইসা আমার বলতেছে তুই এখান থেকে যা, এটা আমার গাছ, আমি এই গাছের নিচে থেকে প্রত্যেকদিন সুপারি খুঁজি। আমার বলতেছে এইভাবে। তো আমি ওর বলছি তোর গাছ মানে কি, এখানে যে পায় সেই সুপারি খুঁজতেছে, আমি আসছি আগে, আমি সুপারি খুঁজব। কয় তুই এখান থেকে যা, আমার বলতেছে। আমি বলতেছি না, আমি এখান থেকে যাবো না, তুই লাস্টে আসছো, তুই এখান থেকে যাইবি। পর আমার কয় ফাহিম, আমি বলে হ্যাঁ, আমাদের যে বঙ্গবন্ধু মিনি কাপ চলতেছে, তোর কি খেলার কথা মনে আছে? আমি কি হ্যাঁ আছে তো, আমি তো ঢাকায় ছিলাম, এর লেগে খেলতে পারি নাই। হ্যাঁ বলতে ও বলতেছে আজকে তো ফাইনাল খেলা। আমি বলতেছি হ্যাঁ আমি শুনছি, আজকে খেলা দেখুন। বলছে আমাদের পাশে যে গ্রামের সাথে আমাদের খেলা, ও রাখালিয়া গ্রাম আর কি। তো ওটা হলো রাখালিয়া 1 নং স্কুল, আমাদের তার 2 নং স্কুল আর কি। রাখালিয়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদেরটা, আর যার সাথে আমাদের ফাইনাল খেলা ওরা রাখালিয়া 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বলতেছি হ্যাঁ জানি, রাখালিয়া 1 নং এর সাথে আমাদের 2 নং এর খেলা। তো বলতেছে হ্যাঁ তোরে তো নেয় নাই, তোরে তো নেয় নাই, আমি ওরা বলছি। তোরা এগুলো বলার পর খুব মানে বলতেছে তুই এখনো সুপারি গুলা কেন বলতেছস, সুপারি গুলা রাখতে বলছি না তোরা? আমি বলতেছি কেন, আমি আগে আসছি, আমি সুপারি নেব। এই কথা বলার পর আমার একটা থাপ্পড় মারছে। তোর বলছি ওগুলা রাখার লাগে, তুই এরপর এগুলা নেই, এই থাপ্পড় মারা দিছে একটা দৌড়। থাপ্পড় মারছে যখন আমারে, তখন আমার অনেক জিত উঠছে। পরে আমার থাপ্পড় মেরে আবার কি করে, আমার সুপারি গুলা নিয়ে নেয়, অনেকগুলো নিয়ে পকেটের মধ্যে গুছাইতে থাকে। তখন আবার সুপারি গুলো পকেটের মধ্যে নিয়ে এখন আমার বলতেছে আমি তো সুপারি নিয়ে যেতেছি দেখ। আমি ওরে মারতে গেছি, ওর পিছে পিছে দৌড়ায়, এই দুজনে দৌড়াইতে দৌড়াইতে ওই যে আমি যে জায়গাটার কথা বলছিলাম আপনার প্রথমে, যে ওই স্কুলে আমাদের সাথে একসাথে পড়তো, আসা যাওয়ার সময় ওই যে সাঁকুটা খাল যেটা বলে আর কি, ওইটার নিচে দিয়ে খাল, ওইখানে গেছে ও দৌড়ায়। তো ওখানে হয়েছে কি, তখন আজান দিয়ে ফেলাইছে অলরেডি, তখন আজান দেওয়ার সময় হয়ে গেছে, আজান দেয় নেই, সময় হয়ে গেছে। তো আমার সাথীর আরো এলাকার যারা আছে ছোট ছোট যারা, তারা কি করতেছে কি, ওইখানে সুপারি দিয়ে এরকম একটা খেলা খেলে, যে কি বলে এটারে, টুক্কা বলে আমাদের এদিকে, টুক্কা খেলতেছে আর কি, সুপারি দিয়ে টুক্কা বলতে। ওই একটা সুপারি দিয়ে আর একটা সুপারি গায়ের মধ্যে ফেলাইতে পারলে ওই সুপারিটা ওই পাইবো, আর না ফেলাইতে পারলে ও আমার পরে যে আছে ও মারবো, এরকম করে আর কি, একের পর এক। তোরা ওইখানে খেলতেছে সুপারি দিয়ে এগুলা, মজাগিরা রোডের পাশেই। এখন আমি দূরে যাইতেছি ওরা দৌড়তে, তো ওরা ওইখানে তাকাই আছে, ওরা এখানে আছে। আমাদের বাড়িরই একটা ছিল নাম কামাল, ও ছিল এখানে। আরেকটা আমাদের বাড়ির পাশে ওই যে সাঁকুটার কথা বলছি, ওই সাঁকুর ওই পারে একটা বাড়ি আছে, ওই বাড়ির পাশে একটা ছেলে, ওর নাম জনি, আমার এখনো মনে আছে স্পষ্ট নামগুলা। তোরা খেলতেছে, তো হঠাৎ আমি পিছনে দৌড়া যেতেছি, তখন পানি ছিল না অতটা ওই সাঁকুর নিচে। তোরা বলতেছে কই যায় পাহিম কই যায়, আমি ধর ধর ধর, রনির ধর। আমার থাপ্পড় দিয়ে আমার সুপারি সব নিয়ে চলে আসছে। তো ওরা আমারে বলতেছে, আমার ওরা জড়াই ধরছে, আমি তো ওদের দুইটারে দুই দিকে পালাই এইভাবে ধাক্কা দিয়ে আমি চলে যেতেছি। তুই শুধু যাওয়ার পর বলতেছে কই রনি, কিসের রনি, রনি তো নাই। আমি তো কোনো কথা শুনি না, আমি ডাইরেক্ট ওই সাঁকুর নিচে ওই সাইড দিয়া পানির মধ্যে জাপ দিতে চলে গেছে। রনি দেখতেছে ওটার ভিতরে ঢুকতে, আমি ওদের বলতেছি দেখ ওই যে রনি সাঁকুর নিচে ঢুকতেছে, ওই দেখ সাঁকুর নিচে দিয়ে গেছে। তোরা বলতেছ তোরা দেখতেছস না, ফাইজলামি করস তোরা, একথা বললা আমি সাঁকুর নিচে দিয়ে যাইতেছি। তারপর ওরা আমার টাইনা ধরে রাখছে, তারপর আমি দেখতেছি, রনি আমার ডাকতেছে এই যে আমি আয়,
এদিকে আয়, তুই পারবি আমার মারতে, এগুলো বলতেছে। আমি বলতেছি দাঁড়া আমি আসতেছি। ওরা বলতেছে রনি না। এই কথার পর আমি ওইখানে যে জ্ঞান হারায় ফেলছি ওইখানে সাঁকুর উপরে। পরে যাই হোক ওরা সবাই মিলে আমার নিয়ে আসছে, আমার নিয়ে আসছে আমাদের বাসায় নিয়ে আসার পর আমার আম্মু আমার পেটের মধ্যে শোয়াই রাখছে। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরছে আজান দেওয়াটার পরে। তো দেখি আম্মু আমার সাথে হয়েছে। কামাল বলছি, ও সবাই তো বলতেছে কি হয়েছে বাবা, তোমার সাথে কি হইলো, কি হয়েছে? আমি বলতেছি আম্মু এরকম আমি সুপারি গাছ তলে গেছিলাম সুপারি খুঁজতে, এখানে সুপারি পাইছি, এরকম রনি এসে আমার সুপারি গুলো সব নিয়ে গেছে। দেন ও আমার থাপ্পড় মারছে। এরপর মায়েরা দৌড় দিছে, তুই আমার ভালো করতে পারবেন এইসব কিছু বইলা আমার দৌড় দিছ। তো আমি ওরা মারতে বলে গেছি পিছিয়ে। পরে ও সাঁকুর নিচে ঢুকে গেছে, আমি ওইদিকে যাইতে গেছি, এরা আমার দৌড়ে বলছে। পরে ওদের দিকে তাকায় বললাম, বলে রনি আসছিল? বলেছে না আন্টি, আমরা রনির তো দেখি না, রনি ওইখানে নাই। এই দেখতেছে আমনে দৌড়াইয়া ওইদিকে যাইতেছে নিচে সাঁকুর নিচের দিক। বলতেছে কি হয়েছে, চলো রনিদের বাসায়। পরে যাই হোক গেলাম রনিদের বাসায়। গিয়ে রনির দরজা লোক, রনি ঘুমাইতেছে, রনির আম্মু ঘুমাইতেছে। তো দরজায় টোকা দিলাম। টোকা দেওয়ার পর রনি ঘুম থেকে উঠলো, রনির আম্মু উঠলো। আমার আম্মু রনির আম্মুরে বলতেছে, রনি সকালে কি বের হয়েছিল নামাজ পড়তে? বলতেছেন না, রনি তো ঘুমের মধ্যে, রনি তো ঘুমাইতেছে, এই রাত্রি থেকে ঘুমাইতেছে। ওরা রনির উঠাইলে রনির আমি জিজ্ঞেস করলাম, তো এরকম করলে কেন? ওর কিছু মনে নেই। বলতেছে কখন? আমি তেমন কিছু করিনি, আমি তো ঘুমাইতেছি, আমি তো তখন থেকেই ঘুমেই। পরে এখন পর্যন্ত আমি এখনো, আমার বন্ধু এখনো ইউএইতে আছে, এখানেই আমার সাথে দুবাইতে আছে, মাঝে মধ্যে কথা হয় রনির সাথে। তো এখনো আমি ওরে মাঝে মধ্যে বলি, তুই ওই দিন ছিলি, কিন্তু তুই এখনো বলতেছিস না, তুই এখনো বল আমারে তুই ছিলি কেন, এখনো তো বড় হইছস, এখন তো কোনো সমস্যা নেই। কিন্তু ও বলতেছে এখনো পর্যন্ত যে এটা আমি ছিলাম না। এইটা আমার সাথে ঘটে গেছে আমার লাইফে, এটা আমি কখনো ভুলবো না। তো এই জিনিসটা পরবর্তীতে আমার ওর রনির মানে দেখে যে ওর যে তাবিজটা দিছিল, ওই তাবিজটা ওর হাতের মধ্যে নাই। পরে ওর আম্মু খুঁজে দেখে রাত্রে এটা খুলে ফেলাইছে হয়, পরে ওর হাতে আবার তাবিজটা দেওয়া হয়েছে। এটাই আমার লাইফে জীবনে ঘটে গেছে স্মরণীয় ঘটনাটা এটা। তো এটা কেন হয়েছে আমি জানি না, এইটা আর কি এখন আমার মনে পড়ে চোখের সামনে সব। এটাই তো রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে। যদি ভালো লাগে তো আমার গল্পটা সবার কাছে শেয়ার করবেন। আমার সরি গল্প না, এটা আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাটা সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আজকের গল্পটা টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত দক্ষিণ মান্দিয়া গ্রাম থেকে একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন। তার গ্রামের এক ভ্যান চালকের সাথে ঘটা রহস্যময় ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। দক্ষিণ মান্দিয়া গ্রামের ওই ভ্যান চালক আইন কামে সুবিধা না করতে পেরে মাছ ধরার পরিকল্পনা করল। পাশের বাড়ির এক জেলের কাছ থেকে জালও কিনেন। বিশেষ ওই জালটার নাম ছিল তৈরা জাল। যার থেকে জাল কিনেছিলেন ওই ভ্যান চালক, তিনি গ্রামের তান্ত্রিক হিসাবেও পরিচিত ছিলেন। গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের দেহ সৎকারের ভার ছিল তার কাছে। তো ঘটনাটা শুরু হয় জাল দিয়ে মাছ ধরা শুরু করার পর থেকেই। ভ্যান চালক পর্যায়ক্রমে ওই জাল দিয়ে মাছ ধরা শুরু করে এবং খুব অল্প দিনে সে স্বাবলম্বী হয়ে যায়। কারণ অন্য সব জেলেরা যেখানে জাল ফেলে তেমন মাছই পেত না, সেখানে তার ওই জাল দিয়ে সে প্রচুর পরিমাণের বড় বড় মাছ ধরত এবং খুব অল্প সময়েই। তবে ওই জালের একটা খারাপ দিকও ছিল। জাল ফেলার সময় প্রায় নতুনই জেলে পানিতে পড়ে যেত আর জালের ভেতরে নিজেই আটকে যেত। জাল থেকে ছুটতে বেশ নাকানি চোবানি খেতে হতো তাকে। প্রথম দিকে জেলে ভেবেছিল জাল ফেলার অভ্যাস নাই, ভ্যান চালক, তাই হয়তো ভুলভাল জাল ফেলে পানিতে পড়ে যাচ্ছে। কিন্তু
এই ঘটনা বারবার সাবধান হওয়ার পরেও হতে থাকলো। শরীর খারাপ হচ্ছিল, কিন্তু এই জাল দিয়ে সবার চেয়ে বেশি মাছ পাচ্ছেন ভেবে জালটা ছাড়তেও পারছিলেন না। সব কিছু মিলিয়ে এই জাল নিয়ে জেলে খুব চিন্তায় পড়ে গেল। যাই হোক, লোকটির বাবাও বিলে রাত জেগে মাছ ধরতেন, তাই জেলে নিজে মাছ ধরা শেষ করে রাতের বেলায় বাবাকে খাবার বিলে গিয়ে দিয়ে আসতো। একদিন রাতে সে তার বাবার জন্য খাবার নিয়ে রওনা দিল তখন মাঝপথে গিয়ে হালকা চাঁদের আলোয় দেখতে পেল রাস্তায় তার বাবা দাঁড়িয়ে আছে। ছেলে অবাক হলো, বাবার দিকে তাকালো। কেমন যেন অন্যরকম লাগছিল বাবাকে। হঠাৎ তার বাবা তাকে আস্তে আস্তে হালকা স্বরে বলে উঠল, এখন তোকে খাওয়াচ্ছি, খা। তবে এমন একদিন আসবে তুই মহা বিপদে পড়বি। সেদিন জালের ভেতর থেকে নিজেকে আর মুক্ত করতে পারবি না। পানির নিচে দম আটকে জালেই পেঁচিয়ে মরবি। জেলে বুঝল এটা তার বাবা না। ভয় পেয়ে দৌড় দিতেই তার বাবা অন্ধকারে পানির দিকে প্রচন্ড গতিতে দৌড় দিয়ে চলে গেল। বাবা পানির দিকে যাচ্ছে দেখে তার পেছন পেছন দৌড় দিল জেলে। সেখানে তখন কেউ নেই। কি করবে বুঝতে না পেরে বাবা যেখানে প্রতিদিন মাছ ধরে সেখানে গেলেন জেলে। সেখানে তখন কেউ নেই। কি করবে বুঝতে না পেরে বাবা যেখানে প্রতিদিন মাছ ধরে সেখানে গেলেন জেলে। গিয়ে চমকে গেল। সে দেখল তার বাবা অন্য সব দিনের মতো যথারীতি মাছ ধরায় ব্যস্ত আছে। সে প্রথমেই তার বাবাকে সব ঘটনা খুলে বললেন। তার বাবা বলল যে সে এখানেই ছিল সব সময়, মাছ ধরছিল, নড়েনি। এই শুনে জেলে তো খুব ভয় পেয়ে গেল। পরের দিন জেলে সেই তান্ত্রিকের কাছে গেল যার কাছ থেকে তিনি জালটা কিনেছিল। জালে কি সমস্যা জানতে চাইল তান্ত্রিকের কাছে। ওই জাল সম্পর্কে জানতে চাইলে তান্ত্রিক তাকে বলল যে সুতার কাঠি দিয়ে জাল বুনন করা হয় সেই কাঠিটি বানানো হয়েছিল একজন মৃতের দেহ সৎকার বা পোড়ানোর কাজে ব্যবহার করা বাঁশ দিয়ে। জেলে বুঝে গেল যে জালেই সমস্যা। পরিবারের সকলের সাথে পুরো ঘটনা খুলে বলার পর সবাই মিলে সিদ্ধান্ত নিল জালটি বিক্রি করে ফেলবে। তাই পরের দিন জালটি বিক্রির উদ্দেশ্যে সাইকেলে করে স্থানীয় গোবেন্দাসী নামক হাটে রওনা দিল জেলে। জালটি ছিল সাইকেলের পেছনে বস্তায় বাঁধা। হাটে যাওয়ার সময় অকারণেই সাইকেলটি রাস্তায় 2 থেকে 3 বার অ্যাক্সিডেন্ট করে। অনেক কষ্টে তাও হাটে পৌঁছে জালটি বিক্রির জন্য খুব কম দাম চাইলেও জালটি হাটে বিক্রি করা হয় না। সারা দিন পর অবশেষে বাড়িতে এসে জালটি আগুনে পুড়িয়ে ফেলা হয়। এরপর তাদের আর কোনো সমস্যা হয়নি। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে।